গুড ইভিনিং, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের 4 নম্বর ক্লাসে, যেটা আমরা ফুড এসআই এক্সামসের ম্যাথস ক্লাসের দেখব। আজকেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট টাইপের কোশ্চেন আমি রেখেছি, প্রত্যেকে প্রথম থেকে দেখবে। আর অন্য দিনের মতো কোশ্চেন্সের যেমন আনসার দাও তোমরা, সেরকমভাবে সলভ করে আমাদেরকে কমেন্ট বক্সে আনসারগুলো শেয়ার করবে, ঠিক আছে? তো চলো, আমি আবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকের প্রথম প্রশ্নটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আজকে যেটা প্রথম প্রশ্ন আছে সেটা এরকম আছে, এভারেজ থেকে আছে। দেখো প্রশ্ন, রাজ 4টি বিষয়ে 67, 69, 78 এবং 88 নম্বর পায়, তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নম্বর পেতে হবে গড় নম্বর 80-তে পৌঁছানোর জন্য? তাহলে কোশ্চেন বুঝতে পেরে গেছো? উত্তর দাও। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। উত্তর দেবে যারা জলদি পারবে, তারা জলদি উত্তর দেবে। যদি কারো অসুবিধা থাকে তো তুমি টাইম নাও, উত্তর দাও, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে দেখো যে কি বলতে চাইছে, এবং আমরা কিন্তু কনসেপ্টের ওপর মনোযোগ দেবো, ঠিক আছে? কনসেপ্টের ওপর মনোযোগ দেবো যে কোশ্চেনগুলো কিভাবে সমাধান করতে হবে। চলো, রাজের উত্তর এসেছে সি। কৃষ্ণাও বলেছো সি, সুরও বলেছো 98 মানে সি, বর্ষাও 98 বলেছো, তুষার 98, প্রসূন সি, চুমকি 98। চলো, 98ই সবাই বলছো, 98 বা অপশান সি। তো আর অপেক্ষা করছি না, উত্তর যেহেতু পাওয়া গেছে, কারেক্ট আনসার দিয়েছো প্রত্যেকেই, একদম ওয়েল ডান, ভেরি গুড। তো আমরা এবারে দেখব যে কিভাবে সমাধান করলে সুবিধা হবে, ঠিক আছে? তো এভারেজ মানে আমরা জানি প্রত্যেককে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। প্রত্যেককে মিনস প্রত্যেকটি নাম্বার যদি তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিই, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করার পর এক একজন কত করে পাবে তাকে আমরা এভারেজ বলছি। তো এইবারে বলেছে যে রাজ 4টি বিষয়ে, দেখো 4টি বিষয়ে 67, 69, 78, 88 নম্বর পেয়েছে অলরেডি। এবারে পঞ্চম আরেকটা বিষয় রয়েছে, সেটাতে বলছে কত নম্বর তুললে তার এভারেজ যেন 80 হয়ে যায়। 80 মানে বুঝতে পারছো, মানে 5টা বিষয়ে 80 80 80 80 হয়ে যায়। তো তার মানে আমরা এবারে বুঝবো যে 80 করার জন্য পঞ্চম বিষয়ে তো তাকে 80 নম্বর পেতেই হবে, ঠিক? এইবার দেখো 67কে 80 করার জন্য 13 আরো পেতে হবে, মানে আমরা ডিফারেন্স করে, বুঝতে পেরেছো? মানে 13 কম আসে মানে 13 পেতে হবে। আমি এখানে লিখছি, হ্যাঁ কম লিখছি, 67 আছে তো 80 মানে ইকুয়াল 80 করার জন্য 13 কম আছে এর কাছে, এর কাছে 11 কম আছে, এর কাছে 2 কম আছে, আর এর কাছে 8 বেশি আছে। তাহলে প্রত্যেককে 80 করতে হবে, খেয়াল রাখবে পঞ্চম বিষয়ে তো আমাকে 80 পেতেই হবে, ঠিক আছে? আর বাকিদের একটু দেখো কি অবস্থা আছে, যে আমার কাছে 13, 11 আর 2 মাইনাস ব্যালেন্স আছে, আর এখানে 8 প্লাস ব্যালেন্স আছে। তাহলে আমরা কি করি, মাইনাস আর প্লাসে ব্যালেন্স করে দেখি যে আরো কত আমাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ নম্বর পেতে হবে। তাহলে 8 টাকা 11 টাকাকেও কাটতে পারো, 13 টাকাকেও কাটতে পারো, ঠিক আছে? তাহলে ধরে নাও যে কেউ আমার কাছে 11 টাকা চাইছে, নাম্বারকে আমি টাকাতে বলছি, ঠিক আছে? 11 টাকা কেউ চাইছে, তো আমি 8 টাকা 11 টাকাকে দিয়ে আরো 3 টাকা সে আমার কাছে চাইবে। তো তার মানে আর কোনো প্লাস ব্যালেন্স নেই, সব মাইনাস আছে। তো মাইনাস কত আছে, 13, 3-এ 16 আর 2-এ 18, তাহলে মাইনাস 18 টাকা কম পড়ছে, টাকাতে 18 আর নাম্বারে 18। তাহলে প্রত্যেকটি 80 করার জন্য পঞ্চম বিষয়ে 80 তো পেতেই হবে, আর 18 আগের 4টে বিষয়ের কম আছে 80 80 করার জন্য, তো সেই 18 নাম্বার এই পঞ্চম পরীক্ষাতে তুলে নিয়ে আসতে হবে। তো তার মানে পঞ্চম পরীক্ষাতে যদি আমরা 98 তুলে দিই, তাহলে আমাদের প্রয়োজনীয় গড় চলে আসবে 80। এবং তোমরা অনেক আগে উত্তর দিয়েছিলে, ভেরি গুড, কারেক্ট। হ্যাঁ ঠিক ঠিক, স্বাগত। আর বিল্টু উত্তর দিয়েছিলে, এবং রাজ লিখেছো আগের ক্লাসগুলো করতে পারিনি তার জন্য সরি, ঠিক আছে, কোনো অসুবিধা ছিল। তো ফেসবুকেও রেকর্ডেড ফরম্যাটে রাখা আছে, ইউটিউবেও রেকর্ডেড ফরম্যাটে আমি দিচ্ছি, যদি কারো দেখার মনে হচ্ছে
যেমন রাজ তো দেখবে আমি জানি, আরও যারা আসো তারা ইউটিউবে স্পিড বাড়িয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এবার আমরা আমাদের আজকের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 2 নিলাম। দেখো, এই প্রশ্ন আমরা বহুবার করেছি, আর এইটা খুব ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। তোমরাও জানো যে ক্রমিক সমান মানে ক্রমিক ছাড় যেটা বলেছে, পরপর যখন আমরা ছাড় দিই তখন সেটা একক ছাড়ের সমতুল্য ছাড় জিজ্ঞাসা করে। এটা বৃদ্ধিতেও জিজ্ঞাসা করতে পারে। তো আমি আরেকবার রেখেছি, দেখো, চলো উত্তর দাও। এবং বাপ্পা উত্তর দিয়েছিলে, ঠিক, কারেক্ট, ভেরি গুড, 98 কারেক্ট আনসার ছিল। আজকে কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন আছে, আমি আগেই বলে দিচ্ছি। আজকের কালেকশন আরও ভালো আছে, এবং যত আমাদের ক্লাস এগিয়ে যাবে কালেকশন কিন্তু তত ভালো হতে থাকবে। কারণ কি, আমি আস্তে আস্তে কি করছি, তুলনামূলক কি করব, আমাদের কনসেপ্টগুলো আরও একটু গ্রেটারের দিকে যাব, বড়োর দিকে যাব। স্বাগতর উত্তর এসেছে 49.6, সৌরভও বলেছো 49.6, তুষারও বলেছো 49.6। মধুমিতাও বলছো 49.6, অরবিন্দ বি মানে 49.6, হ্যাঁ। আচ্ছা, রূপেশও বলেছো বি, কৃষ্ণ বলেছো 49.6, বাপ্পা বলেছো 49.6, বর্ষা বলেছো 49.6। তো চলো, যেহেতু প্রত্যেকের উত্তর চলে এসেছে এবং এতক্ষণ তো প্রত্যেকেরই চলেই আসার কথা, তো আমিও কি করব, একবার দেখে নিই। উত্তর তো সবারই কারেক্ট, একদম ভেরি গুড, ঠিক উত্তর দিয়েছো সবাই। মেজরিটি যখন বলছে কারেক্ট আনসার হবে, তো আমরা দেখে নিই। তো আমরা এই টাইপের প্রশ্ন কি করি, ওই যেটা আমাদের একটা ডাইরেক্ট মেথড আছে এক্স ওয়াই বাই 100, যেখানে 2 ভ্যারিয়েবল নিয়ে করি না আমরা, তো এইটাকেই আমরা ইউজ করব দুবার ইউজ করি। এবারে আমরা এইটাও বলি যে 10%, 20% আর 30%, এদের মধ্যে সবচেয়ে ইজি যেটা নাম্বার সেটা তুমি সেভ করে রাখো। নেক্সট ওই যে একবার এক্স আর ওয়াই হবে, তার যে রেজাল্ট আসবে ওই রেজাল্টটি পরে এক্স হিসেবে নেব, আর যেটাকে আমি রেস্টে রাখতে বলছি তাকে পরে ওয়াই হিসেবে নেব। তাহলে ইজি নাম্বার রাখলে পরের ক্যালকুলেশনটা ইজি হয়, সেই কারণে। তো তার মানে আমি এক্ষেত্রে এদের মধ্যে সবচেয়ে ইজি নাম্বার আমার 10 মনে হচ্ছে, তো 10কে রেখে দিলাম, 10কে পরে অপারেট করব। এখন 20%কে এক্স আর 30%কে ওয়াই ধরে নিচ্ছি। আর যেহেতু ছাড় দিচ্ছে, তাহলে ছাড় মানে কম করা, কমে যাওয়া, তো তার মানে আমরা বলতে পারি -x -y মাইনাসে প্লাস xy আপন 100। আমরা এইভাবেই ফর্মুলাটা ইউজ করি। তো এবারে ভ্যালুটা আমি সাবস্টিটিউট করছি, তাহলে 20% কমেছে, তো প্রথমে 20 কমেছে, তারপরে 30 কম করছি, এই যে 20 আর 30কে নিচ্ছি আগে আমি, তাহলে 30 কম হলো, তাহলে মাইনাসে প্লাস xy মানে 20 × 30/100। তাহলে তুমি বুঝতেই পারছো যে -20 আর -30 মানে -50 হবে, আর প্লাস হবে কি হবে 300, 20 × 30 300, নিচে 100, দুটো ঘর পর ডেসিমেল দেওয়ার আমাদের অভ্যেস আছে, তার মানে 6। অর্থাৎ 20 আর 30%-এ যেটা সমতুল্য ছাড় সেটা হচ্ছে 50 থেকে 6 বাদ 44%, কি মাইনাস। এইবার দুবার ইউজ করবো বলেছি xy/100-কে, তাহলে 20 আর 30-এর যেটা রেজাল্ট এলো 44%, এইবারে একে অ্যাজ এ এক্স হিসেবে নিয়ে নাও, তাহলে -44, আর যাকে রেস্ট রেখেছিলাম 10%-কে একে ওয়াই হিসেবে নাও, তাহলে -44 -10 মাইনাসে প্লাস ওই যে xy, এই যে xy/100, তাহলে 44 × 10/100। দেখো 10কে কেন বাঁচালাম বুঝতে পেরেছো, তুলনামূলক আমার এইখানে ক্যালকুলেশন কি হয়ে গেল, ইজি হয়ে গেল। তাহলে -44 আর -10 মানে -54, আর প্লাস মানে আবার বলছি কাটি না, কাটতেও পারো এরকম করে, তাহলে 44/10 মানে 4.4ই আসছে। তাছাড়া আমরা বলি 44 × 10 440, নিচে অলওয়েজ 100 থাকবে, তো দুটো ঘর পর পয়েন্ট, তো 4.40, তার মানে 4.4। তাহলে 54 টাকার থেকে 4 টাকা 40 পয়সা বাদ দিলে কত হয়, তো আমরা বাদ দিই 4 টাকা 40 না 5 টাকা বাদ দিয়ে দিই, তাহলে 54 টাকার থেকে 5 টাকা বাদ দিলে হয়ে যায় 49 রুপিস। আর যেহেতু এক্সট্রা বাদ দিয়েছি, তাহলে 4 টাকা 40 পয়সার জায়গায় যদি 5 টাকা বাদ দিই তো 60 পয়সা রিটার্ন করে নেব, তাহলে 49.6% আলটিমেট আসছে। দেখো এই 3বার ছাড় দেওয়ার মানে ক্রমিক ছাড় যদি দিচ্ছি তাহলে সমতুল্য ছাড় হচ্ছে 49.6% সমান। কারেক্ট আনসার দিয়েছো প্রত্যেকে, ঠিক। চিরঞ্জিত উত্তর দিয়েছিলে, ঠিক।
ঠিক আছে শিল্পী, নো প্রবলেম, ভিডিও আপলোড করে দিয়েছি, সময় মতো কি করবে, ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও, কারণ লাইভ ক্লাসে একটু টাইম লাগে, ইউটিউব থেকে দেখে নিও। সন্তোষের উত্তর এসেছিল বি, ঠিক কারেক্ট, প্রশ্ন উত্তর দিয়েছিল বি, কারেক্ট। ঠিক আছে, তাহলে এরকম যখনই বলবে ধারাবাহিক ছাড় বলুক বা বৃদ্ধি বলুক, এটা বলে দিতে পারে বৃদ্ধি, তখন কি হবে, বৃদ্ধি বললে এখানে সব প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস এরকম, আর যদি ছাড় বলে তো মাইনাস হবে, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। এক্স ওয়াইয়ের আগে সাইন ডিপেন্ড করে এক্স আর ওয়াইয়ের আগে কি সাইন আছে তার উপর। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্ন দেখো, জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ থেকে আছে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের মেয়াদের শেষে 20% যৌগিক সুদে হয় 14,400 টাকা, তাহলে আসলের পরিমাণ হলো, আসল বা প্রিন্সিপালও বলি আমরা ইংলিশে যখন করে প্রিন্সিপাল বলি, আর বাংলায় বলছি আসল, অর্থাৎ যে টাকা ধার নিচ্ছি অথবা যে টাকা আমি গচ্ছিত রাখছি বা কাউকে ধার দিচ্ছি, সেই টাকাটির পরিমাণ জানতে চাইছে। প্রত্যেকে ক্লাসটি দেখো, পেরে গেলে খুবই ভালো, কোয়েশ্চেন্সগুলো যদি আনসার পারছো খুবই ভালো। যদি বাই চান্স মনে হচ্ছে যে না এই টপিকটা আমার জন্য করা নেই, মানে আমার স্টুডেন্টদেরকে বলছি, আর যারা অলরেডি করেছো তাদের তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আর যদি কারো মনে হচ্ছে না এটা আমার করা নেই, তো দেখতে থাকো, নিশ্চয়ই কিছু না কিছু প্রতিদিন আইডিয়া তোমার কাছে যাবে। ঠিক আছে, কিছু না কিছু কোয়েশ্চেন্সের তুমি আইডিয়া তুমি গেইন করতে পারবে। তো চলো আনসার আসা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি বাপ্পা 10,000 বলেছো, প্রসূন বলেছো ডি, মানে 10,000ই আছে, চিরঞ্জিত বলেছো 10,000, রাজ বলেছো ডি, সৌরভ 10,000, বর্ষা, মধুমিতা, বিক্রম, নন্দিতা, কৃষ্ণ, জয়, স্বাগত। চলো প্রত্যেকেরই উত্তর 10,000 বা ডি এসেছে, ঠিক একদম কারেক্ট, ভেরি গুড, কারেক্ট আনসার 10,000। কৌশিকও বলেছো ঠিক, হ্যাঁ স্বাগত কৌশিক, চুমকিও বলেছো ঠিক উত্তর, কারেক্ট। তাহলে আমরা কি জানি, সন্তোষ উত্তর দিয়েছো ঠিক, আমরা জানি 2 বছরের জন্য যদি 20% যৌগিক সুদ হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে দেখো এটা অ্যামাউন্ট দেওয়া আছে 14,400, কি হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মানে প্রিন্সিপালের সাথে সিআই অ্যাড আছে, তাহলে আমরা কি বুঝবো, আমরা বুঝবো প্রিন্সিপাল মানে পার্সেন্টে কত 100%, মানে টেকনিক আমরা ওইটাই লাগাবো যে কোনো একটা পার্সেন্টের ক্লু যদি আমার জানা থাকে তাহলে নেক্সট স্টেপে আনসার হবে, এটাই আমাদের জানা আছে, কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। তাহলে আমরা এইভাবে বুদ্ধি লাগাবো যে প্রিন্সিপাল আর সিআই এর অ্যাডিশন যদি অ্যামাউন্ট হয় অর্থাৎ সুদে আসলে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 100%, তাহলে সিআই এর পার্সেন্ট আমাকে বার করতে হবে, আর সিআই এর পার্সেন্ট হচ্ছে 2 বছরের জন্য 20% হারে এসআই হয়, যদি সিম্পল ইন্টারেস্ট রাখতাম তাহলে 20-20-40% হতো এসআই, আর এসআই এর সাথে ডিফারেন্স অ্যাড হয়ে সিআই হয়, তাহলে ডিফারেন্স কি হয়, আগের একটা ক্লাসে বলেছিলাম 2 বছরের জন্য এসআই আর সিআই এর ডিফারেন্স হয় রেটের স্কোয়ার দিয়ে 2 ঘর পর ডেসিমাল, মানে যেহেতু পার্সেন্ট বার করবো নিচে 100 থাকবে, তাহলে 20 স্কোয়ার 400, 2 ঘর পর ডেসিমাল দিলে 4%। তো তার মানে সিআই পার্সেন্টেজে কত পাবো 44%। তো দেখো অ্যামাউন্টে আমরা যেটা 14,400 দেখতে পাচ্ছি সেটা পার্সেন্টে কত হবে বুঝতে পেরে যাচ্ছ কি না, 100% প্রিন্সিপাল আর 44% হচ্ছে সিআই, তো তার মানে 144% যেটা অ্যামাউন্ট তারই ভ্যালু দেওয়া আছে 14400, দেওয়া আছে কি না, এটা দেওয়া আছে। বলো, যখনই আমরা একটা পার্সেন্টেজের ক্লু জানতে পেরে গেলাম, এইবার আমাদের কাছে শুধু জানার আছে যে আসল কত, আসল তো আমরা অলওয়েজ 100% বার করি, 100% সমান কত, প্রিন্সিপাল কত 100%ই ধরেছি। তো দেখতেই পাচ্ছ 144 এর সাপেক্ষে 144, এটা তো 1 আর 00 আছে, মানে 100 টাইমস আছে, 144 এর সাপেক্ষে 14,400 100 টাইমস, তাহলে 100-ও 100 টাইমস করে দাও, 100 গুণ, তাহলে 10,000 টাকা আনসার, উত্তর, এবং প্রত্যেকেই করেছো ওয়েল ডান, খুব সুন্দর, দারুণ, শিল্পী উত্তর দিয়েছিল কারেক্ট। ঠিক আছে, তো এটা দেখো তুমি ওই রেটের বিষয়ে জেনে নিলে তোমার ডাইরেক্ট এইটাতেই আনসার হয়ে যাবে, এত কিছু তো লেখার দরকার নেই, যে 2 বছরে 20-20-40 প্লাস 20 স্কোয়ার 2 ঘর পর ডেসিমাল, তো 4, তো 44%
সিআই আর 100% প্রিন্সিপাল, তো 144%-এর মান 14,400, 100% সমান কত? ডাইরেক্ট আনসার পেয়ে যাবে, কোনো ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি 4 নম্বর, যেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত 17,500 টাকার মধ্যে অনিল 45% জমিতে, 25% টাকা জাতীয় সঞ্চয়পত্রে লগ্নি করে এবং বাকি টাকা ব্যাংকে জমা করে। তাহলে সে ব্যাংকে কত টাকা রেখেছিল? এটা একটা পার্সেন্টেজে সিম্পল টাইপের কোশ্চেন আছে, চলো উত্তর দাও। সৌরভের উত্তর এসেছে 5250, চিরঞ্জিত উত্তর দিয়েছো তাই, বিক্রম উত্তর দিয়েছো তাই, রাজও বলেছো ডি মানে 5250, ঠিক, তার মানে প্রত্যেকের 5250 আসছে। অরবিন্দ বলেছো ডি, বর্ষা বলছো ডি, শিল্পী উত্তর দিয়েছো ডি, কৌশিক, কৃষ্ণ সব 5250 বা অপশন ডি। তুষারও বলেছো 5250, বাপ্পা বলেছো 5250, অর্থাৎ অপশন ডিতে আছে। প্রসূনও ডি বলেছো, নন্দিতাও ডি বলেছো, ঠিক ঠিক। চলো আমরা দেখে নিই কারেক্ট আনসার প্রত্যেকেরই। মধুমিতা বলেছো 5250, ঠিক। তো দেখো উত্তরাধিকার সূত্রে যে 17,500 টাকা পাওয়া গেছে, তার মধ্যে অনিল 45% জমিতে এবং 25% জাতীয় সঞ্চয়পত্রে লগ্নি করেছেন। তার মানে আমরা জানি টোটাল যেটা পাওয়া যায় পার্সেন্টে তাকে বলি আমরা 100%, অরিজিনাল ভ্যালুকে 100% বলি। এইবারে যেহেতু 45 আর 25 70% ব্যয় করে দিলাম, আমরা যোগ করলাম, দেখো 45 আর 25 যোগ করলে কত হয়? 70% আমরা ব্যয় করে দিলাম। তাহলে 100% থেকে যদি 70% বাদ দিয়ে দিই, তাহলে এখনো আমার কাছে আমার যত টাকা ছিল তার 30% বেঁচে আছে, আর এই টাকাটি আমি ব্যাংকে জমা করেছি 30%। তো তার মানে আমাদেরকে বার করতে হবে 30% অফ 17,500, 17,500 টাকার 30% কত? তাহলে আমরা জানি পার্সেন্ট কিভাবে বার করতে হয়, এরকম করে তো আমরা বার করি না। লজিক্যালি বুঝতে পেরে গেলাম যে 100 থেকে 45 আর 25 টোটাল 70 বাদ দিয়ে দাও, তাহলে 30% বেঁচে থাকবে। 17,500 30% বার করব, তাহলে যার উপর আমরা পার্সেন্ট চার্জ করি এর ভ্যালু 100%। তাহলে পুরোটা যদি 100% হয়, তাহলে এক ঘর পর ডেসিমাল দিলে কি হবে? 10%। তাহলে 10%-এর ভ্যালু জানা আছে 1750, তাহলে 30%-এর ভ্যালু কত হবে? 3 টাইমস 10-এর সাপেক্ষে যেহেতু 30 3 গুণ, তাহলে 1750-এর 3 গুণ হবে আনসার। তো 3 গুণ কত হবে? 15, 22-এ 2, ক্যারি 1, সরি 2, 3 2-এ 5 আর 0, 5250 আনসার। ঠিক ছিল উত্তর প্রত্যেকেরই, জাস্ট 17,500 টাকার 30% বার করে দিলে আনসার। আচ্ছা, স্বাগত বলছে ল্যাগ হচ্ছে, এটা কি প্রত্যেকের হচ্ছে? আচ্ছা, উত্তর দিয়েছো, তারপরে চুমকি, সন্তোষ আর অর্পণ, ঠিক উত্তর ছিল, ঠিক কারেক্ট অপশন ডি। তো আমি তাহলে নেক্সট কোয়েশ্চেন, আজকের 5 নম্বর প্রশ্ন নিয়ে নিলাম। দেখো এই কোয়েশ্চেনটিও প্রায় থাকে পরীক্ষাতে, সেজন্য আজকে আমি এটাকে নিয়েছি আবার। আচ্ছা, বিক্রমেরও ল্যাগ হচ্ছে না, তার মানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। ঠিক আছে, একটু ট্রাই করো দেখো। তো বলেছে একটি ছাত্র দল 4802 টাকা খরচ করে, 4,802 রুপিস খরচ করেছে। এবারে কি বলেছে দেখো, ওই ছাত্র দলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাপ। এই টাইপের কোয়েশ্চেন প্রায় থাকে, ঠিক আছে? প্র্যাকটিসে রাখবে, আমি আবার বলছি প্র্যাকটিসে রাখবে, প্র্যাকটিসে রাখলে খুব দ্রুত সমাধান করতে পারবে। চলো উত্তর দাও।
চিরঞ্জিতের উত্তর পেলাম 49 বলেছো, মানে অপশন এ তে আছে। সৌরভের উত্তর এসেছে 49 রুপিস। বর্ষা বলেছো 49 রুপিস। কৌশিক 49, স্বাগত বলেছো 98, বাপ্পা বলেছো এ মানে 49 সরি এ 49 রুপিস, বিক্রম বলেছো 49। আচ্ছা চলো আমরা দেখে নিই, আমরা দুরকম টাইপের উত্তর পাচ্ছি, তার মধ্যে কিন্তু সর্বাধিক 49 রুপিস এসেছে, আর 98ও এসেছে কিন্তু কম। ঠিক আছে, তো চলো দেখি। তো তার মানে আমরা জানি এইরকম যখনই প্রশ্ন থাকে আমাদেরকে কি বলা হয়েছে, যতগুলি ছাত্র রয়েছেন ততগুলি 50 পয়সা তারা দিয়েছেন। তো আমরা কি করি, ধরে নিচ্ছি মোট ছাত্রের সংখ্যা x, আমরা ধরে নিই, ঠিক। আর যতজন ছাত্র রয়েছেন ততগুলি 50 পয়সা, তো তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন যত ছাত্র ততগুলি কি x, যদি ছাত্র হয় তাহলে xটি 50 পয়সা মানে হাফ টাকা লিখতে পারি কিনা। 50 পয়সা মানে হাফ টাকা, কেন না এই টাকার সাথে আমাকে কি করতে হবে, অপারেট করতে হবে, তাহলে 50 পয়সা মানে হাফ টাকা লিখতে পারি আমি। তো তার মানে আমরা এটা লিখতে পারি x ইন্টু এক্স বাই 2, যত ছাত্র ততগুলো 50 পয়সা দিয়েছে, তার ভ্যালু হয়েছে 4802। এটা তোমাদের প্রথম স্টেপ হবে যখন প্র্যাকটিস করে নেবে। তাহলে বুঝতে পারছো x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার সমান 2 গুণ করবে একে, ক্রস মাল্টিপ্লাই হবে, তাহলে 4802 টাকার ডবল, 48 এর ডবল 96 আর 2 এর ডবল 4। তো ভাবো এক্স স্কোয়ারের ভ্যালু তো আমার জানার দরকার নেই, আমি যদি জানতে পেরে যাই যে নাম্বার অফ স্টুডেন্ট, আমি যদি জানতে পেরে যাই নাম্বার অফ স্টুডেন্ট কত, অর্থাৎ কি ধরেছিলাম, নাম্বার অফ স্টুডেন্ট এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান যদি জানতে পেরে যাই তারা কত টাকা দিয়েছে এইখান থেকেও জানতে পেরে যাব এক্স বাই 2 করে, কারণ প্রত্যেকে 50 পয়সা করে দিয়েছে, যতজন স্টুডেন্ট ততগুলো 50 পয়সা, তাহলে এক্স বাই 2 করে টাকা পেয়ে যাব। তাহলে আমার প্রয়োজন কি এক্স এর মান জানার, এক্স এর মান জানার আমার দরকার আছে। আচ্ছা আচ্ছা চুমকি বলেছো আরেকবার বলতে, দেখো আমরা কি করছি, আমাদেরকে বলেছে যে ওই ছাত্র দলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে, ভালো করে ভাবো, যতজন ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। একটা আমি এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে, ধরে নিচ্ছি 20 জন ছাত্র আছে, ঠিক, তাহলে 20 জন ছাত্র 20টা 50 পয়সা দিয়েছে, তো তার মানে 50 পয়সা যদি 20টা হয় তাহলে 20-র অর্ধেক 10 টাকা হবে কিনা, ভালো করে ভাবো, 20টা 50 পয়সা, তো 50 পয়সাকে যদি টাকাতে কনভার্ট করি তো হাফ টাকা, তাহলে হাফ করে দিলেই 10 টাকা হচ্ছে, তাহলে 20 ইন্টু 10 200 টোটাল হচ্ছে, এরকম টাইপের আসবে কিনা। তো আমরা কি ধরলাম, মানে টোটাল 200 হচ্ছে এটা, আর প্রত্যেকে কত দিচ্ছিল 10 টাকা করে, ঠিক আছে, তো এখানে টোটালও দিয়েছে, তো আমি এইখানে তো জানি না কতজন আছে, তো সেই জন্য আমি ধরছি যে নাম্বার অফ স্টুডেন্ট ধরে নিচ্ছি এক্স, আর যদি এক্স জনই যদি এত টাকা করে দেয়, বুঝতে পারছো এক্স বাই 2 কেন করলাম, এক্স জন যদি 50 পয়সা করে দেয় তো 50 পয়সা তো আর টাকার সাথে অপারেট করা যাবে না, তো সেই জন্য আমরা বলছি এক্স জন হাফ টাকা করে দিয়েছে, হাফ টাকা। তো এইটাকেই দেখো আমরা এইটাকে অন্যভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স বাই 2, এইখানে দেখো ওইভাবে লিখেছি, তাহলে এক্স ইন্টু এক্স বাই 2 সমান সমান তো টাকা আসবে, এবারে টোটাল কত টাকা 4802, দেখো 4802, তারপর আমরা সলভ করলাম এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, আর 2 এইখানে বুঝতে পারছো ইকুয়াল টু সাইনের ডান দিক বাঁ দিকে কি হয়, ক্রস মাল্টিপ্লাই হয় যদি ফ্র্যাকশন থাকে ভগ্নাংশ, তাহলে এটা গুণ হয়ে 4802 এর ডবল 96, এটা 9604 হবে, ঠিক আছে, 96 48 ডবল 96 9604 হবে।
এবার আমি এটাই বোঝাচ্ছিলাম যে আমার এক্স স্কোয়ার এসেছে এখানে, আর আমার প্রয়োজন এক্স এর মান, তাই না, এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি জানতে পেরে যাই তাহলে নাম্বার অফ স্টুডেন্ট জানতে পেরে যাব, যে কতজন স্টুডেন্ট আছে, আর কতজন স্টুডেন্ট আছে যদি জানতে পেরে যাই ততগুলি 50 পয়সা, মানে হাফ করে দিলেই টাকাতে উত্তর চলে আসবে, আসবে কি না? তো ব্যাস, তার মানে বোঝাতে চাইছি যেহেতু এক্স স্কোয়ার এসেছে 9604, তার মানে এক্স এর ভ্যালু আনার জন্য বুঝতেই পারছো রুট দিতে হয় আমাদেরকে, বাঁ দিকে রুট দিলে ডান দিকেও রুট দেবো, তার মানে এক্স স্কোয়ার থেকে এক্স বেরিয়ে চলে এলো, আর 9604-এর স্কোয়ার রুটও তোমাকে জলদি ভাঙতে হবে। তো তার মানে আমরা যখন স্কোয়ার রুট করি 4 থাকলে 2 অথবা 9 হয়, দুটো ডিজিট বাদ দিয়ে 96, মানে 100 নিচে আছে, তো 9 9, ঠিক আছে। তো এবার কোন নাম্বারটি হবে আমাদের? আচ্ছা, এখানে 8 হবে, কারণ 8-এর স্কোয়ার 64, ঠিক আছে। তাহলে 2 অথবা 8 আর 9 আছে, তার মানে হয় 92 স্কোয়ার না হয় 98 স্কোয়ার। তো কোনটি কারেক্ট হবে? 9, যেহেতু আমরা রেঞ্জ অনুযায়ী পেলাম, তার বড় নাম্বার 10, 9 10 90, ভেতরের নাম্বারটি বড় থাকার জন্য, 90 সাপেক্ষে 96 বড় থাকার জন্য বড় নম্বরটি, তখন এক্স এর ভ্যালু তুমি জানতে পেরে গেলে যে 98, আর এক্স এর ভ্যালু 98 মানে তুমি জানতে পেরে গেলে নাম্বার অফ স্টুডেন্ট কটা আছে? 98। তাহলে যারা 98 করেছো আশা করি বুঝতে পেরে গেছো যে 98 টাকা হবে না, 98 স্টুডেন্ট এসেছে। এক্স কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে এক্ষেত্রে যদি এই ক্ষেত্রে এটাও যদি জানতে চাই যে কতজন স্টুডেন্ট ছিল, তখন 98 আনসার হতো। কিন্তু কি জানতে চাইছে দেখো, প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাণ, তখন বুঝতেই পারছো 98 নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে, আর যতজন স্টুডেন্ট রয়েছে ততগুলি 50 পয়সা সবাই কন্ট্রিবিউট করেছে, অর্থাৎ হাফ টাকা। তাহলে 98-এর হাফ টাকা করে দাও, অর্থাৎ 98-এর অর্ধেক করে দাও, তাহলে 49 রুপিস। তো যারা উত্তর প্রথম দিকে দিয়েছিলে 49 বা অপশনে একদম পারফেক্ট উত্তর করেছিলে, ওয়েল ডান, ভেরি গুড, কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, স্টুডেন্ট বললে 98 আসতো, টাকা বলেছে সেই জন্য বুঝতে পারছো, প্রত্যেকে 50 পয়সা করে, যত স্টুডেন্ট ততগুলি 50 পয়সা, তো 98-এর অর্ধেক, 49 রুপিস আনসার। ঠিক, দুটোই কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে কিন্তু, যে এইখান থেকে চেঞ্জ করে দেবে, এত দূর ডেটা একই দেওয়া থাকবে, না জিজ্ঞাসা করবে কতজন ছাত্র ছিলেন, আর এইখানে জিজ্ঞাসা করেছে তারা প্রত্যেকে কত টাকা করে দিয়েছে। তো ছাত্র পেলে তুমি টাকাও পেয়ে যাবে, কিন্তু খেয়াল রাখবে কি জানতে চাইছে ভালো করে দেখবে, কারণ দেখো এক্স এর ভ্যালু 98ও অপশানে দেওয়া আছে, আর 98-এর হাফ 49ও দেওয়া আছে। তো ভালো করে কোয়েশ্চেনটি পড়ে উত্তর দেবে, তাছাড়া সব ঠিক করে লাস্টে একটুর জন্য ভুল হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো ডাউট থাকে আমাকে পরে আবার জানাবে, যদি প্রয়োজন মনে করি আবার আমি বোঝানোর চেষ্টা করব, তাছাড়া অন্য কোনো একটা ক্লাসে আবার এই টাইপের আরও একটা কোয়েশ্চেন রাখবো, তারপরে আবার দেখা হবে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত আমি নেক্সট কোয়েশ্চেন নিয়ে নিলাম, 6 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ঠিক না, ঠিক আছে, মাঝে মাঝে ভুল হওয়াটাও জরুরি, আর ভুল হবে না দেখবে, এই ভুল আর কোনোদিন হবে না তোমার, কারণ বুঝতে পারছো এবার তোমার ফোকাস যাবে ওইদিকে, যে দেখি নাম্বার অফ স্টুডেন্ট জানতে চাইছে না টাকা জানতে চাইছে, ঠিক আছে। হ্যাঁ শুভদীপ, স্বাগত জানাচ্ছি ভাই। চলো, এবারে বুঝতে পারছো এটা আরেকটা এভারেজের থেকে ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসে 98 রান করলে তার মোট রানের গড় 4 বাড়লো, 19তম ইনিংসের পর তার রানের গড় হলো। চলো, আমি জানতাম এই কোয়েশ্চেনের উত্তর লাইটনিং ফাস্ট আসবে, আমি জানি, আমি যখন কোয়েশ্চেনটি সেট করছিলাম তখনই আমি বুঝছিলাম, এবং আমি ঠিক দেখো, বিক্রম খুব জলদি উত্তর দিয়েছো, স্বাগত, চিরঞ্জিত, কৃষ্ণ, সৌরভ, বাপ্পা, নন্দিতা, অরিন্দম, মধুমিতা, কৌশিক, রূপেশ আর শুভদীপ প্রত্যেকে উত্তর দিয়েছো, ভেরি গুড, কারেক্ট। রমিত উত্তর দিয়েছো, ঠিক।
ঠিক, তো আমি আর অপেক্ষা করছি না, ঠিক আছে, বর্ষা উত্তর দিলে আমি আর অপেক্ষা করছি না, কারণ এটা আমাদের একটা স্পেশাল টাইপ। আর সলভ কিভাবে হবে প্রত্যেকে জানা আছে, যে 19তম ইনিংসে যদি আমি 98 রান করি আর তার ফলে যদি আমার গড় রান 4 বেড়ে যায়, তো তার মানে অরিজিনালি 4 টাকা করে প্রিভিয়াস ইনিংসগুলো পেয়েছে। 4 টাকা বলছে, এখানে টাকা নেই, কিন্তু ক্যালকুলেশন ইজি করার জন্য বা বোঝার জন্য আমি কিন্তু টাকা কথাটি উল্লেখ করি। যারা আমার স্টুডেন্ট তারা জানো, আর যদি কেউ নতুন আসো তাদের একটু অসুবিধা হতে পারে যে এখানে তো টাকা নেই, কিন্তু টাকা বলছে কেন দাদা। তো আমি ক্যালকুলেশন ইজি করার জন্য বা ইজিলি ভাবার জন্য আমি এটা বলি যে 4 রান 4 বেড়েছে, তো আমি বলছি টাকা 4 বেড়েছে। এবারে 4 টাকা করে কতজনের লাভ হলো? 19তম ব্যক্তি 98 রান করেছেন, মানে 19তম ব্যক্তি 98 টাকা নিয়ে এসছেন, তার ফলে 4 টাকা করে গড় বাড়ছে, অর্থাৎ কতজনের লাভ হলো? 19-এর আগে 18 জনের 4 টাকা করে লাভ হলো, অর্থাৎ 18 4-এ 72 টাকা কি হয়ে গেল? 19তম ব্যক্তি কন্ট্রিবিউট করে দিলেন। তাহলে 98 থেকে যদি 72 টাকা কন্ট্রিবিউট করে দেন, তাহলে এখন তার কাছে কত টাকা পড়ে রইল? 6-2। আর এখন তার কাছে যত পড়ে রইল সেইটাই প্রেজেন্ট এভারেজ। 19তম ইনিংস বা 19তম ব্যক্তির পর প্রেজেন্ট এভারেজ, এইটা আনসার, অপশন ডি। ঠিক, পরে উমা আর শিল্পী উত্তর দিয়েছিল অপশন ডি, কারেক্ট আনসার। ঠিক আছে, চলো, আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকে। আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 নিয়ে নিলাম। 7 নম্বর প্রশ্নটা দেখো, এ থেকে বি বিন্দুর দূরত্ব 300 কিমি। এই দুই বিন্দু থেকে দুজন মোটরসাইকেল আরোহী পরস্পরের দিকে যাত্রা শুরু করলেন। 2.5 ঘন্টা পর, মানে 2.5 ঘন্টা পর দুজনের মধ্যে দূরত্ব দাঁড়ায় 25 কিমি। একজন আরোহীর গতি যদি অন্যজনের চেয়ে 10 কিমি প্রতি ঘন্টা বেশি হয়, তাহলে কিমি প্রতি ঘন্টা গতিতে উভয়ের গতি ছিল। অপশন দেওয়া আছে। এটা দেখো একটা প্রশ্ন, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে উত্তর দেবে। শুভদীপের উত্তর এসেছে ডি, মানে 60 আর 70। স্বাগত বলেছে 50 আর 60, মানে অপশন এ। চিরঞ্জিত বলেছ 50 আর 60, শিল্পীও বলছো এ, সৌরভ 50 60, বিক্রম 50 60, বর্ষাও এ, মানে 50 আর 60। কৌশিকও বলেছো এ, মধুমিতাও বলছো 50 60, কৃষ্ণ বলেছো 50 60, মানে এবারে অপশন এ তে বেশিরভাগ জন উত্তর দিচ্ছ। বাপ্পা বলেছো 50 60, তুষারও বলেছো 50 60। ঠিক, চলো, ঠিক, এবার আমরা দেখব। তো যেহেতু আমাকে বলেছে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স প্রাথমিকভাবে 300 কিলোমিটার, মৌলিক উত্তর দিয়েছো এ। ঠিক, 300 কিলোমিটার। এবারে দুজন মোটর সাইকেল নিয়ে পরস্পরের দিকে আসছেন, অর্থাৎ একজন এ থেকে বি এর দিকে আর একজন বি থেকে এ এর দিকে। এইবার যাত্রা শুরুর 2.5 ঘন্টা পর, যেটা আগে ছিল 300 কিলোমিটারের ডিস্টেন্স দুজনের, 2.5 ঘন্টা পর সেটা ধরে নাও এই ব্যক্তি এইখানে চলে এলেন আর এই ব্যক্তি যেটা জার্নি করেছিলেন এইখানে চলে এলেন, অর্থাৎ দুজনের মধ্যে এখন দূরত্ব কত? 25 কিলোমিটার। দেখো, আমি এটা বোঝানোর জন্য এইভাবে বানাচ্ছি, কোশ্চেন পড়েই তো তুমি বুঝতে পেরেই গেছো যে কি বুঝবো, যে যেটা আগে 300 কিলোমিটার ছিল, 2.5 ঘন্টা পর তার ডিস্টেন্স দুজনের মধ্যে দাঁড়াচ্ছে 25 কিলোমিটার, অর্থাৎ 2.5 ঘন্টাতে আমরা 275 কিলোমিটার ট্রাভেল করেছি দুজন মিলে। দুজন মিলে কেন বললাম না, যেহেতু দুজন পরস্পরের অভিমুখে আসছে, পরস্পরের অভিমুখে, তাহলে ডিস্টেন্সটা দুজন মিলে আমরা কি করি? মেকআপ করি। তাহলে বুঝতেই পারছো এই কোয়েশ্চেনটাতে রিলেটিভ স্পিডের গল্প আছে।
যাকে বলি আমরা আপেক্ষিক গতিবেগ। আর আপেক্ষিক গতিবেগ কি হয় আমরা জানি, যদি পরস্পরের উদ্দেশ্যে জার্নি হচ্ছে এইভাবে বিপরীতমুখী, তাহলে দুজনের গতিবেগের যোগফল হয়, দুজনের গতিবেগের যোগ করে আমরা সলভ করি। আর এটাও সাথে সাথে আলোচনা করি, যদি দুজন একই দিকে যদি যান, একই দিকে একই অভিমুখে, তাহলে দুজনের গতিবেগের বিয়োগফল নিতে হয়। তাহলে যেহেতু বিপরীতমুখী আছে সেই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে যে রিলেটিভ স্পিড কি হবে প্লাস হয়ে আসবে। অর্থাৎ দেখো স্পিড এখনই বার করবো, স্পিড তো তুমি বুঝতে পেরেই যাবে যে যদি 300 থেকে 25 কিলোমিটার এখন বেঁচে থাকে, তো 275 কিলোমিটার ট্রাভেল করেছি ইন 2.5 আওয়ার্স, 2.5 ঘন্টাতে। তাহলে 1 ঘন্টায় কত, সেটাই তো আমার গতিবেগ। আর সেটা কি গতিবেগ? রিলেটিভ স্পিড। তো চলো দেখি, তাহলে 275 কিলোমিটার যদি আমরা 2.5 ঘন্টায় ট্রাভেল করি, তাহলে আমার স্পিড কত থাকবে? কি স্পিড? রিলেটিভ স্পিড। তো ডেসিমেল ওঠানোর জন্য 10, 25, 11, তো 275 কাটছে, তাহলে আমার গতিবেগ কত আসছে? 110 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, খেয়াল কি রাখবে, এই স্পিড আসছে রিলেটিভ স্পিড, অর্থাৎ দুজনের গতিবেগের যোগফল হচ্ছে 110, যোগফল 110। এইবারে তোমাকে বলেছে একজন আরোহীর গতি যদি অন্যজনের চেয়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হয়, তাহলে একজনের গতিবেগ অন্যজনের সাপেক্ষে 10 বেশি, তাহলে কিমি প্রতি ঘন্টাতে উভয়ের গতিবেগ কত ছিল? তার মানে এবারে অপশন টেস্ট করেও আমি উত্তর দিতে পারি, তাছাড়া নিজেও আমি আলাদাও করে দেখাতে পারি, তোমরাও জানো। তাহলে কি বুঝবো? যে দুটো নাম্বারের যোগফল হবে 110 আর তাদের বিয়োগফল হবে 10। এবার দেখো অপশন, দেখো অপশন এতে 50 আর 60-এর যোগফল 110 আর বিয়োগফল 10। তাহলে বুঝতে পেরে গেছো, বাকিগুলো একবার দেখে নাও। দুজনের যোগফল হচ্ছে 110, 70 হচ্ছে, এটা হবে না। এদের যোগফল হচ্ছে 110, 90 হচ্ছে, হবে না। এদের যোগফল হচ্ছে 110, 130 হচ্ছে, হবে না। কারণ কি, আমার রিলেটিভ স্পিড 110 হতে হবে আর ডিফারেন্স 10। দেখো প্রত্যেকটাতে ডিফারেন্স 10 আছে, কিন্তু যোগফল তো আর 110 নেই, শুধু অপশন এতেই আছে। সেই জন্য অপশন এ কারেক্ট, এবং কারেক্ট আনসার প্রত্যেকেই যারা উত্তর দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এটাও একটা রিলেটিভ স্পিডেরই অঙ্ক ছিল। রিলেটিভ স্পিড অপোজিট ডাইরেকশনে অ্যাড হয়, সেম ডাইরেকশনে বিয়োগ হয়, ওইভাবে দেখবো আমরা। তো চলো, আশা করছি কারো অসুবিধা নেই, উত্তর তো অনেকের কাছে পেয়েছি, যদি কারো অসুবিধা ছিল বুঝতে পেরে গেছো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 8। দেখো এইটাও খুব ইম্পর্টেন্ট টাইপ, ঘন্টা বাজার অঙ্ক বা লাইট সিগন্যালে লাইট জ্বালার অথবা গান ফায়ার হয় কোথাও, সেরকম টাইপের। 3টি ঘন্টা 15, 20 এবং 30 মিনিটের ব্যবধানে বাজে। যদি ওই 3টি ঘন্টা একত্রে সকাল 11টায় বাজে, তাহলে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি আবার একত্রে বাজবে? মানে এটা বুঝতে পারছো, HCF অ্যান্ড LCM টপিকের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। HCF LCM থেকে এই অঙ্কটি বিভিন্নভাবে ডেটাগুলো দিয়ে দিতে পারে। তো এই কোশ্চেনেরও উত্তর আমরা পেয়ে গেছি। চিরঞ্জিত 12 বলেছো, বিক্রম 12 বলেছো, তুষার বি বলেছো, স্বাগত 12 বলেছো, সৌরভ 12 বলেছো, শিল্পী বি বলেছো, মানে 12। কৃষ্ণও তাই, নন্দিতাও তাই বলেছো, রাজও বলেছো, রূপেশ, বাপ্পা। ঠিক ঠিক, কারেক্ট, ভেরি গুড। প্রত্যেকেরই উত্তর কারেক্ট, দুপুর 12টাতেই হবে। এবং এই টাইপের কোয়েশ্চেন কি করি আমরা? আমরা যখন দেখি যে 3টি ঘন্টা 15, 20 আর 30 মিনিটের ব্যবধানে বাজছে, আর বলেছে 3টি ঘন্টা যখন একত্রে মানে একসাথে 11টায় বেজেছে, ঠিক আছে, তাহলে নেক্সট কখন বাজবে, পরবর্তী কখন বাজবে। তাহলে আমি যদি টাইম ইন্টারভেল জানতে পেরে যাই যে কতক্ষণ পর পর ঘন্টাগুলি একসাথে বাজে, ঠিক আছে, টাইম ইন্টারভেল মানে কতক্ষণ পর পর ঘন্টাগুলি একসাথে বাজে,
তো তারপর আমাকে যে সময়ই দেওয়া হোক না কেন আমি সেই টাইম ইন্টারভ্যাল অ্যাড করে উত্তর দিতে পারবো। পারবো কিনা? 11টা দিক আর 10টা দিক আর যাই দিক। তো আমার এই কোয়েশ্চেনের মনে রাখবে তোমাকে ফার্স্টেই কি বার করতে হবে? টাইম ইন্টারভ্যাল, মানে কত সময় পর পর ঘন্টাগুলি একসাথে বাজে, আলাদা আলাদা নয়, আলাদা আলাদা তো দেওয়াই আছে 15, 20, 30 একসাথে বাজবে। তো টাইম ইন্টারভ্যাল বার করার জন্য আমরা কি করি? ওই যে সময়ের ব্যবধান বার করার জন্য আমরা কি করি? এলসিএম অফ টাইম নিয়ে নিই, অর্থাৎ যে সময় আলাদা আলাদাভাবে বাজে তার এলসিএম নিয়ে নিই। তাহলে বুঝতেই পারছো 15, 20 আর 30-এর এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। তাহলে 15 থেকে 5 নেব, 20 থেকে 4 নেব, 30-এর থেকে 3 নেব, গুণ করে দেবো, 20 3-এ 60, ব্যাস এলসিএম হয়ে গেল। তার মানে 60 মিনিটের ব্যবধানে টাইম ইন্টারভ্যাল পেয়ে গেলাম। প্রতি 60 মিনিট অন্তর অন্তর ঘন্টাগুলি বাজে, আর 60 মিনিটকে আমরা কি বলতে পারি? 1 আওয়ার, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় একবার করে ঘন্টাগুলি বাজে। তাহলে তুমি যদি টাইম ইন্টারভ্যাল জানতে পেরে গেলে, তাহলে 11টার সময় যদি ঘন্টাগুলি একসাথে বাজে, তো নেক্সট টাইম কখন বাজবে? 1 ঘন্টা পর। তাহলে কটা হবে? 12টা PM, দুপুর 12টা। তাহলে এই যে দুপুর 12টা অপশন আছে, আনসার ঠিক উত্তর ছিল, কারেক্ট আনসার, ভেরি গুড। ঠিক আছে, এরকম যখনই কোয়েশ্চেন থাকবে, ঘন্টা বাজার হোক বা দেখবে ট্রাফিক সিগন্যালে বিভিন্ন লাইট আলাদা আলাদা সময়ে জ্বলছে, অথবা আলাদা আলাদা সময়ে গান ফায়ারের আওয়াজ শোনা যাচ্ছে, এরকম যখনই বলবে যে একসাথে কখন হবে, একসাথে কখন হবে, তখন তার এলসিএম বার করবে। কেন? লিস্ট কমন মাল্টিপল, মানে ওই কমন মাল্টিপলই তো বাজবে। এলসিএম হচ্ছে টাইম ইন্টারভ্যাল, কতক্ষণ পর পর ঘন্টাগুলি বাজবে বা লাইটগুলি চেঞ্জ হবে বা গান ফায়ার শোনা যাবে। ওই টাইম ইন্টারভ্যাল জানতে পেরে গেলেই দেওয়া সময়ের সাথে যোগ করে দিলে আনসার পেয়ে যাবে। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন 9। চলো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আরেকটা স্পেশাল অঙ্ক, স্পেশাল মানে বুঝতে পারছো, পুরুষ মহিলা বালক সংক্রান্ত প্রশ্নাবলী আছে এখানে। যেমন প্রশ্নটি বলেছে 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ করতে পারে 10 দিনে, আবার 26 জন পুরুষ ও 48 জন বালক ওই কাজ করতে পারে 2 দিনে। তাহলে 15 জন পুরুষ ও 20 জন বালক একই কাজ করতে কত সময় নেবে? বাপ্পার উত্তর এসেছে 4, অর্থাৎ অপশন এ। স্বাগত বলেছো 4, বর্ষা বলেছো 4, সৌরভ বলেছো 4, রমিত বলেছো 4, চিরঞ্জিত 4, বিক্রম 4, মৌলিও বলেছো 4, মধুমিতা 4। ঠিক, চলো দেখি এবার। অর্পণও বলেছো 4। চলো দেখি এবার আমরাও দেখবো। রাজও বলেছো 4, শিল্পীও বলেছো 4। তাহলে প্রথমে রিলেশন দেখে নি, ঠিক আছে? 6 জন পুরুষ এবং 8 জন বালক, তাহলে 6 জন পুরুষ 6M লিখছি, এবং মানে প্লাস 8 বয়েজ, বিফোর বয়েজ, কোনো একটি কাজ করেন 10 দিনে, ঠিক আছে? এই যে 10, তার মানে এই যে 10 গুণ করি ইউনিটের সাথে, তাহলে একটা টোটাল ওয়ার্ক পাওয়া যায় কি না? এবার বলছে ওই কাজটি আবার 26 জন পুরুষ, 26 জন মেল প্লাস 48 জন বালক, 48 জন বয়েজ,
এই কাজটি তারা কতদিনে করে দেন? 2 দিনে। তার মানে এই যে দুটো ইকুয়েশন তৈরি হলো, দুটো কাজ একই আছে, একই কাজের ইকুয়েশন, তার মানে এইটা হচ্ছে ইকুয়াল, দুটো কাজ ইকুয়াল আছে। এইবার আমরা এখান থেকে কি পাবো? রিলেশন পাবো মেনের সাপেক্ষে বয়েজের। তো কি হয়, আমরা যেহেতু জানি গুণ আছে এইদিকে আর কাটাও যাচ্ছে, তো কেটে ছোট করে নেবো আমরা। তাহলে 2 5 এ 10, ঠিক? তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 দ্বারা গুণ করা মানে 26 মেন আর 48 বয়েজ থাকবে। কিন্তু এই দিকে কি হবে? 5 গুণ হবে মেনের সাথে আর বয়েজের সাথে। আর এইটাও জানি আমরা যে মেনকে একদিকে নিয়ে যাই আর বয়েজকে একদিকে নিয়ে যাই, ঠিক আছে? তার মানে বোঝাতে চাইছি যে এইখানে মেনকে বাঁ দিকে রাখো, 5 6 30 মেন, ভালো করে ভাবো, 30 মেন বাঁ দিকে, আর ডান দিকে 26 মেন বাঁ দিকে এসে বিয়োগ হবে কিনা? 26 মেন। ডান দিকের থেকে বাঁ দিকে এলে বা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে সাইন চেঞ্জ হয়, তাহলে মেনকে একদিকে নিয়ে চলে এলাম। আর বয়েজ যেটা আছে, ধরে নাও ডান দিকে আছে 48 বয়েজ, আর বাঁ দিকে ভাবো 5 8 40 বয়েজ, বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে 40 বয়েজ কি হবে? বিয়োগ হবে। তো তার মানে আলটিমেট 30 থেকে 26 বাদ দিয়ে দাও 4 মেন সমান 48 থেকে 40 বাদ দিয়ে দাও 8 বয়েজ। তার মানে আমরা কি বুঝতে পারছি? এটাও কেটে দিতে পারো, নাও কাটতে পারো। এইখান থেকে তুমি ডাইরেক্ট বুঝতে পারছো 4 জন মেনের জন্য যদি 8 জন বয়েজ দরকার হয়, অথবা 8 জন বয়েজের জন্য যদি 4 জন মেন দরকার হয়, তাহলে মেনের সাপেক্ষে ডবল বয়েজ লাগে, আর বয়েজ যতজন থাকবে তার অর্ধেক মেন ডেকে নিলেই তোমার কাজ কমপ্লিট হবে, ঠিক? এবারে এই রিলেশনটা আমাদের পাওয়া মানে কি বুঝলাম? যে আমরা এইবার কি করতে পারবো? M1D1 মেথড ইউজ করতে পারবো। দেখো টোটাল কাজই কমপ্লিট করতে বলেছে, তাহলে 15 জন পুরুষ এবং 20 জন বালক একই কাজ করতে কত সময় নেবে? ওই যে M1 ইন্টু D1 সমান M2 ইন্টু D2 মেথড। এইবারে কি করব? হয় মানে যেমন এইখানে কি বলেছে যে 15 জন পুরুষ আর 20 জন বালক, কনভার্সন মেথড ইউজ করছে, ঠিক আছে? মেনকে বয়েজে বা বয়েজকে মেনে কনভার্ট করব, মানে একটা ইউনিটই রাখবো। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে ভালো করে ভাবো, 6 জন পুরুষ এবং 8 জন বালক 10 দিনে কাজ করে। তো আমি কি করছি? পুরুষকে রেখে দিচ্ছি, 6 জন পুরুষ মানে 6 জন পুরুষ আছেন, আর বালককে পুরুষে কনভার্ট করছি, ঠিক? তুমি পুরুষকেও বালকে করতে পারো, কিন্তু আমি ধরে নাও বালককে পুরুষে করছি। তো তার মানে ভাবো 8 জন বালক সমান কতজন পুরুষ? এই যে এখানে লেখাই আছে 8 জন বালক সমান 4 জন পুরুষ, ঠিক? তো তার মানে অলরেডি 6 জন পুরুষ আছেন, আর 8 জন বালকের জন্য 4 জন পুরুষ আরও আসবেন। তো তার মানে টোটাল কত হলো? যে 6 জন পুরুষ আর 8 জন বালক যে কাজ করে 10 দিনে, তাহলে 6 জন মেন প্লাস 4 জন মেন, 10 জন মেনও ওই একই কাজ 10 দিনে করবে, অর্থাৎ এম তাহলে সিঙ্গেল ইউনিটে কনভার্ট হয়ে গেল। তাহলে আমি এখানে M1 কি লিখতে পারি? 10 জন মেন 10 দিনে যে কাজ করে। আর M2 তে কি হবে? এই যে 15 জন পুরুষ, ভালো করে ভাবো, 15 জন পুরুষের সাথে 20 জন বালক আছে না, ঠিক? তাহলে যেহেতু আমি আগে সব পুরুষে কনভার্ট করলাম, তো একেও আমি 15 মেনকে 15ই রেখে দিচ্ছি, আর 20 জন বয়েজকে মেনে কনভার্ট করব। তো আমাদের জানা আছে 8 এর সাপেক্ষে 4 অর্ধেক লাগে, যতজন পুরুষ থাকে তার অর্ধেক মেন ডাকতে হবে। তো 20 অর্ধেক 10 জন মেন ডেকে নাও। তো তার মানে 15 জন পুরুষ আর 20 জন বালক যা কাজ করবে, 15 প্লাস 10 25 জন পুরুষও ঠিক একই কাজ করবে কত দিনে? দেখো কত ইজি হয়ে গেল। কনভার্জন মেথড এই জন্য ইজি, যদি কনভার্ট হয়ে যাচ্ছে তার মানে তুমি M1D1 মেথড ইউজ করতে পারবে। এই রিলেশন থেকে তুমি কি করবে? পুরুষকে বালকে বা বালককে পুরুষে কনভার্ট করে দাও। তারপর দেখো এই যে কোশ্চেন মার্ক আছে, কাটাকুটি যাবে। তো দেখো 5 ইন্টু 5 আছে ডান দিকে 25, তাহলে 5 ইন্টু 5 মানে একবার 5কে 2, আবার আরেকবার 5কে 2 দ্বারা কেটে দিলাম। তার মানে কোশ্চেন মার্ক সমান কি হবে? 2 2 যা 4, তাহলে 4 দিন হবে আনসার। অপশন এ তে ছিল 4 দিন, এবং তোমরা উত্তর করেছিলে অনেক আগে। খুব ভালো, ভেরি গুড। ঠিক আছে, আমি এটা বোঝালাম। বাই চান্স যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাদের জন্য আমি এটা আরও ওইরকমভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছো। এটা কিছুই করিনি, আমরা কনভার্ট করেছি, মানে বালককে পুরুষে কনভার্ট করেছি। তুমি চাইলে পুরুষকে বালকেও কনভার্ট করে করতে পারতে।
হ্যাঁ ঠিক ঠিক, ইউনিট হিসেবেও করতে পারো। ইউনিট হিসেবে তো দেখো যে কোনো অঙ্কই টাইম অ্যান্ড ওয়ার্কে ইউনিট হিসেবে তুমি করতেই পারো, আমরা শিখেওছি, ক্লাসেও শিখেছি না, ইউনিট হিসেবে করতে পারো। কিন্তু আমরা এটাও শিখেছিলাম যদি কোনো অঙ্ক কনভার্ট হয়ে যাচ্ছে, কনভার্ট মিন্স কনভার্জন হয়ে যাচ্ছে পুরুষ মহিলাতে, মহিলা পুরুষে, তাহলে এইটা সবচেয়ে ইজি হবে M1D1 মেথড, কারণ সবচেয়ে ইজি মেথড, তুমি চট জলদি করতে পারবে, পারবে কি না? ইউনিট মেথডে তো হবেই। তো চলো, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 দেখো। 10 বলেছে এক ব্যক্তি 144টি কমলা ক্রয় করেন 360 টাকায়, তিনি ওই কমলাগুলিকে 10% লাভে বিক্রয় করেন, তাহলে প্রতি ডজন কত টাকা দরে তিনি কমলাগুলিকে বিক্রি করেছিলেন? প্রফিট অ্যান্ড লসের অঙ্ক আছে, দেখো উত্তর দাও। চিরঞ্জিতের উত্তর এসেছে 33, বিক্রম বলেছো 33, স্বাগত বলেছো 33। তুষারও বলেছো 33, বর্ষা বলছো 33, রমিত বলেছো 33, মধুমিতাও তাই উত্তর দিয়েছো, সৌরভ, বাপ্পা উত্তর দিয়েছো 33। এবং আরেকবার মাঝে আমার হঠাৎ মনে পড়ে গেল, আরেকবার জানাই যে নেক্সট ক্লাস আশা করি প্রত্যেকে জানা আছে যে নেক্সট ক্লাস হবে আমাদের সোমবার, এবং সোমবারে আমরা মেনসুরেশনের কিছু অঙ্ক রিভাইজ করব, ঠিক আছে? এবং তোমাদেরকে এটা বলে রেখেছিলাম যে কোন কোন টপিকের উপর আমি কোয়েশ্চেন দেবো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কোয়েশ্চেন থাকবে ট্রায়াঙ্গেলের উপর, কোয়েশ্চেন থাকবে স্কোয়ারের উপর, কোয়েশ্চেন থাকবে রেক্ট্যাঙ্গেলের উপর, কোয়েশ্চেন থাকবে সার্কেলের উপর। এদের যে ফর্মুলাগুলো আছে প্রত্যেকের কাছে আছে আমি জানি, তো প্রত্যেকে প্লিজ সোমবার পর্যন্ত মুখস্থ করে নেবে, তোমাদেরই লাভ হবে, ঠিক আছে? তো ওই প্রথমে এই টপিকগুলো আমরা দেখে নিই, কারণ এদের উপর বেশি কোয়েশ্চেন আসবে, বাকি রিমেনিং টপিকগুলো আমরা করব। আমি তোমাকে টাস্ক দিয়ে দেবো, কারণ কি এটা ফর্মুলা বেস, বুঝতেই পারছো, ফর্মুলাগুলো মনে থাকলে কনফিডেন্সের সাথে সলভ করতে পারবে। তো নেক্সট আমরা মানডেতে মেনসুরেশনের আমরা ক্লাস করব, ঠিক আছে? ঠিক মনে করে ওই ফর্মুলাগুলো মুখস্থ করে রাখবে। তো চলো, আচ্ছা, বাপ্পার মৌলিক উত্তর দিয়েছো 33, ঠিক ঠিক, প্রত্যেকের উত্তর কারেক্ট। এবার চলো দেখি আমরা কি দেখছি, যে 144টি কমলা ক্রয় করেন 360 টাকায়, তিনি ওই কমলাগুলিকে 10% লাভে বিক্রয় করেন, 10% প্রফিট রেখে বিক্রি করেছেন, তাহলে প্রতি ডজন কত টাকা দরে তিনি কমলাগুলিকে বিক্রি করেছিলেন? প্রতি ডজন মিন্স, এক ডজন মিন্স 12টা। তো দেখো এমনভাবেই দেয় কোয়েশ্চেন যে তোমাদের খুব ইজিও করে দেয়, যদি প্র্যাকটিস থাকে তবেই বুঝতে পারবে। 144কে যদি ডিভাইড করি 12 দ্বারা, আর 360কে যদি ডিভাইড করি 12 দ্বারা, কেন করলাম বুঝতে পেরেছো তো? কারণ 12 স্কোয়ার 144 দেখে নিয়েছি, তাহলে 12 দ্বারা ডিভাইড করলে 12টি, আর 360কে যদি 12 দ্বারা ডিভাইড করি তো 30 টাকা। বলো হয়ে গেল কিনা? শুধু 12 দ্বারা ডিভাইড করে দাও দুটো নাম্বারকে, তাহলে তুমি 12টি, যেটা এক ডজনের দাম 30 টাকা কস্ট প্রাইস পেয়ে গেছো। আর বলেছে 10% লাভ করতে, তো ভালো করে ভাবো যে কস্ট প্রাইসকে তো আমরা 100% বলি, কারণ কস্ট প্রাইস বেস প্রাইস 100%, তো 30-এর 10% 3 টাকা লাভ হবে, 30 টাকা 10% 3 টাকা লাভ, তাহলে 30 টাকার দ্রব্য 3 টাকা লাভে যদি বিক্রি করি তাহলে 33 টাকা আনসার। ঠিক, কারেক্ট প্রত্যেকের, ঠিক করেছো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 11,
পিতা পুত্রের অঙ্ক চলে এসছে দেখো। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 12:1। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে। মানে 3টি স্টেজেরই ইনভলভমেন্ট আছে এই অঙ্কতে, প্রেজেন্টেরও আছে, প্রিভিয়াসও আছে, মানে এগো আর আফটারেরও দিয়েছে। মধুমিতার উত্তর এসেছে 13:2, অর্থাৎ অপশন এ তে আছে। স্বাগত বলেছো 15:4, বর্ষা এ। সৌরভ 15:4, শিল্পী বলেছো সি 15:4, চিরঞ্জিত বলেছো এ। বাপ্পা সি বলেছো, বিক্রম বলেছো 13:2 মানে এ। তুষার এ। ঠিক, চলো দেখবো এবার। হ্যাঁ, তাহলে আমাদের এ আর সি এই দুটো অপশনের মধ্যে আসছে। চলো দেখি। তো তার মানে আমাকে কি বলেছে, যে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68। তাহলে ভাবো প্রেজেন্টে পিতা আর পুত্রের বয়সের যোগফল কত, 68 বছর। এইবার আমাদের বলেছে যে আজ থেকে 8 বছর আগে, 8 ইয়ার্স এগো, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 12:1। তাহলে পিতা আর পুত্র, এফ ফর ফাদার, এস ফর সান, তাহলে 12 আর 1। তো তোমার কাছে কি জানতে চাইছে, 4 বছর পরে, অর্থাৎ এইখান থেকে 4 বছর পরে পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত। ঠিক, তো চলো দেখতে পাচ্ছি রূপেশ আর ব্রহ্মানন্দ উত্তর দিয়েছো এ সি। তাহলে আমরা জানি যে রিয়েল ভ্যালু, দেখো রিয়েল ভ্যালু একটা দেওয়া আছে না, 68 বছর, এই যে প্রেজেন্টে দেওয়া আছে, আর রেশিও কিন্তু দেওয়া আছে 8 বছর আগে। তো তার মানে আমরা জানি রেশিও হচ্ছে রাজা, অর্থাৎ রাজার কাছে তোমাকে যেতে হবে। মানে এই টোটাল যেটা এজ আছে না, এজের সমষ্টি, এই সমষ্টিটিকে 8 বছর আগে নিয়ে যেতে হবে, তবেই তো তুমি 12 ইউনিট আর 1 ইউনিট হিসেবে সলভ করতে পারবে। তো এজ কিভাবে নিয়ে যেতে হয় জানা আছে, যোগ আর বিয়োগ করি, পরে নিয়ে গেলে যোগ আর আগে নিয়ে গেলে বিয়োগ। তাহলে যেহেতু পিতা পুত্রের বর্তমান বয়স 68 বছর, আর দুজনকে যদি 8 বছর আগে নিয়ে যাই, তাহলে দুজনেরই 8 8 16 কমে যাবে কিনা, তার মানে 68 থেকে 16 বছর কম হয়ে যাবে সমষ্টিতে। তার মানে 2 5 52 বছর হবে, 52 ইয়ার্স হবে কিনা। 8 বছর আগে দুজনের সমষ্টি 68 থেকে 16 বছর কম হয়ে গেলে 52 বছর হবে। আর এই স্টেজে 52 বছর মানে 12 ইউনিট আর 1 ইউনিট পিতা পুত্রের জানা আছে। তো তার মানে যেটা 12 আর 1 আনুপাতিক সমষ্টি কত, 13 ইউনিট টোটাল, সেটা টোটাল বয়স কত দেওয়া আছে, 52 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 4 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 বছর হয়, তাহলে পিতার বয়স এইখানে কত হবে, 12 × 4 48 বছর, আর পুত্রের বয়স হবে 1 × 4 4 বছর। বলো এইটা এত দূর প্রত্যেকের চলে এসছে, এবং উত্তর তো সবার চলেই এসেছে।
তাহলে যে স্টেজে আমরা এজ পেলাম, এই যে 12 আর 1 13 সমান 52, 1 সমান 4, তাহলে 1 যদি 4 হয় তো 12 সমান 4 12 48 বছর, আর 1 সমান 4 বছর। এটা কি আজ থেকে 8 বছর আগে, আজ থেকে 8 বছর আগে। তাহলে আমার কাছে জানতে চাইছে আজ থেকে 4 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত। তো তার মানে আমি এই স্টেজ থেকে, মানে যে স্টেজে আমি উত্তর পেয়েছি, এই স্টেজে উত্তর পেয়েছি না, পিতার বয়স 48, তো আমি ডাইরেক্ট 8 আর 4-এ 12 বছর যোগ করে পেয়ে যেতে পারি পিতার বয়স। তাহলে 48 বছরের সাথে 8 আর 4 12 বছর যোগ করে দাও, তার মানে 60 বছর। আর পুত্রেরও তাই হবে, যে পুত্রের বয়স যদি আজকের থেকে 8 বছর আগে 4 বছর হয়, 4 ইয়ার্সের ছিল, তাহলে তারও 8 আর 4-এ 12 যোগ হবে, 16 বছর। ঠিক। এইবার বলেছে এদের রেশিও কত। তো রেশিও মানে বুঝতেই পারছো যে কমন ফ্যাক্টর যা থাকবে সেটা তোমাকে কেটে উত্তর দিতে হবে। তো তার মানে 4-এর টেবিলে কাটা যাচ্ছে, 4 15 60 আর 4 4-এ 16, তার মানে 15:4 যারা উত্তর দিয়েছিল অপশন সি, তাদের উত্তর কারেক্ট। ঠিক ঠিক ঠিক। প্রসূন, বর্ষা আর বাপ্পা উত্তর দিয়েছো, ঠিক উত্তর ছিল। ঠিক আছে, তো দেখো এটা আমি বোঝানোর চেষ্টা করেছি, এটা 3টে স্টেজেরই আছে, কিছু না, স্টেজগুলো ভালো করে দেখে নাও। 8 বছর আগে, 4 বছর পর। তো 8 বছর আগে আমি টোটাল বয়সটাকে নিয়ে চলে গেলাম, সেখানে ডিস্ট্রিবিউট করে দিলাম কার কত রিয়েল এজ। তারপরে ভাবো 8 বছর, এইটা বুঝতে পেরেছো আশা করি, যে 8 বছর এইখান থেকে যদি এই স্টেজে যাই, এইখান থেকে যদি ডাইরেক্ট আমি পিতার বয়স এখানে নিয়ে যাই, তাহলে 8 বছর আগে আসবো তো প্রেজেন্ট পাবো, আরও 4 বছর পরে যাব, তবে 4 বছর পরের এজ পাবো, তাহলে টোটাল জাম্প হচ্ছে 12 বছরের। তাহলে 48 + 12 60, আর 4 + 12 16, এজ পেয়ে গেলাম, কাটাকুটি করে 15:4 আনসার পেয়ে গেলাম। ঠিক। চলো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। নেক্সট কোয়েশ্চেন 12। চলো, এটাও দারুণ একটা অঙ্ক আছে। পিরামিডের আকারে সৈন্যদের দাঁড় করানো হলো, কেবল একজন সৈন্য প্রথম সারিতে রয়েছে, পরের সারিতে রয়েছে 2 জন সৈন্য, অনুরূপভাবে পরের প্রতিটি সারিতে একজন করে সৈন্য বেশি রয়েছে। যদি মোট 11টি সারি হয় তাহলে মোট কতজন সৈন্য রয়েছে। স্বাগতর উত্তর এসেছে 55। বর্ষা বলেছ 55। প্রসূন ডি বলেছ 66। বিক্রম বলেছ 66, চিরঞ্জিত বলেছ 66। ঠিক, চলো দেখি। তো তার মানে এর কনসেপ্ট কি আছে বুঝতে পেরেছো তো। ধরে নাও এরকম একটা পিরামিডের আকারে সৈন্যদেরকে দাঁড় করানো হচ্ছে, বলছে প্রথম সারিতে একজন, তারপর 2 জন, তারপর এক একজন বাড়ছে 3 জন, তারপরে 4 জন, তারপরে 5 জন, এইভাবে করতে করতে লাস্ট সারিতে 11 জন পর্যন্ত আছে। তো এইভাবে যদি আমরা সৈন্যদেরকে দাঁড় করাই, মোট কতজন এই পিরামিডের মধ্যে দাঁড়িয়ে আছে। তারপর তুমি বুঝতেই পারছো সারি ওয়াইজ, এক একটা রো ওয়াইজ প্রথমে একজন আছে, তারপরে 2 জন, তারপরে 3 জন, তারপরে 4 জন, এইভাবে চলতে চলতে লাস্ট সারি পর্যন্ত 11 জন আছে। তো তার মানে এটা কনসেপ্ট হচ্ছে প্রকৃত সংখ্যার সমষ্টির, যেটা কোশ্চেন থাকে না 1 থেকে 100 পর্যন্ত প্রকৃত সংখ্যার সমষ্টি কত, 1 থেকে 50 পর্যন্ত প্রকৃত সংখ্যা, প্রকৃত মানে বুঝতেই পারছো কাউন্টিং নাম্বারস আর ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ওইটাই তো দেওয়া আছে। 1 2 3 4 পরপর যোগ কত দূর, 11 পর্যন্ত।
তো তার মানে প্রকৃত সংখ্যার যোগফলের একটা ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করি, সেটা এখানে ইউজ করতে হতো, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা ইউজ করলেও তোমার উত্তর চলে আসবে, কারণ এটা প্রকৃত সংখ্যার যোগফলের মতোই অঙ্কটি আছে। আর আমরা জানি যেখানে n হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ টার্ম, অর্থাৎ ম্যাক্সিমাম কত দূর আমরা গেছি, 11 পর্যন্ত গেছি, তাহলে n এর মান হচ্ছে 11 গুণ n প্লাস 1 মানে 12 ডিভাইডেড বাই 2, তার মানে 2 12কে 6 কেটেছে, 6 11 66 জন ওই সারিতে আছে। ঠিক ছিল উত্তর অপশন ডি বা 66 যারা বলেছিল, কারেক্ট। হুম হুম ঠিক ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনও তৈরি, দেখো মেন বেসিক কিন্তু যেটা মূল সেটা কিন্তু ওই প্রকৃত সংখ্যার যোগফল সংক্রান্ত প্রশ্নাবলীর যেটা উত্তর সেই রকমই, কিন্তু এইটা দেখো ওই যে পাটিগণিত ভাষাগত দিক দিয়ে কিরকম করে সাজানো হয়েছে। ঠিক আছে, প্র্যাকটিসে রাখবে। নেক্সট প্রশ্ন 13। চলো ট্রেনের অঙ্ক চলে এসছে। একটি ট্রেন 80 কিমি মানে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলেছে, মানে স্পিড বুঝতে পেরে গেছো, 80 কিলোমিটার পার আওয়ার। যদি ট্রেনটির দৈর্ঘ্য 400 মিটার হয়, ট্রেনটির লেন্থ 400 মিটার হচ্ছে, তাহলে কত সময় ট্রেনটি নেবে একটি ইলেকট্রিক পোলকে অতিক্রম করতে? একটি ইলেকট্রিক পোল অতিক্রম করতে কত সময় নেবে? খুব বেসিক কোশ্চেন আছে। হুম, আচ্ছা সৌরভ বলেছো আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সেই জন্য কোশ্চেনও দেরিতে শো হচ্ছে, আচ্ছা আনসারও দেরিতে সাবমিট হচ্ছে। ঠিক আছে, দেখো ঠিক হয়ে যাবে, তো তোমার জলদি জলদি হবে। এখন যেটুকু আসছে সেটুকুই সলভ করো, কি আছে। চলো, স্বাগতর উত্তর এসেছে 15, তুষার বলেছো 18, মধুমিতা বলেছো 18, চিরঞ্জিত বলেছো 18, বিক্রম বলেছো 18। আজকে নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, কারণ এর আগেও আমরা দেখলাম যে অনেকের ল্যাগ চলছিল। বাপ্পা আর শিল্পীও বলেছো 18, আর ডি মানে 15 বলেছো। ব্রহ্মানন্দ বলেছো 18, স্বাগত 18, আচ্ছা ঠিক, টাইপিং মিস্টেক, ঠিক ঠিক। রমিত 18, সৌরভ 18। হুম, আজ নেটওয়ার্কের প্রবলেম আছে মনে হয় আমারও এখানে। আমিও এক্সপিরিয়েন্স করছি যে আমারও এক দুবার একটু ঘুরছে, মানে বাফারিং হচ্ছে। বিক্রম বলছে অনেক লেটে আসছে, আজ একটু আমারও বাফারিং হচ্ছে, আমি দেখছি। হুম, ঠিক আছে, চলো কোশ্চেন তো পেয়ে যাচ্ছ, উত্তরও করছো, ব্যাস আর কি, উত্তর দিতে থাকো। তো চলো, যেহেতু উত্তর চলে এসছে আর ওয়েট করছি না, আমরা ট্রেনের অঙ্কতে জানি যে যদি ট্রেন কোনো ইলেকট্রিক পোলকে পার করে, এক্ষেত্রে ইলেকট্রিক পোল আছে, ম্যান হতে পারে, কোনো সার্টেন বিন্দু হতে পারে, কোনো মাইলস্টোন পার করতে পারে, কোনো গাছকে পার করতে পারে, তো এরকম পরিস্থিতিতে ট্রেনটি তার নিজের লেন্থ পার করে, ওন লেন্থ। তো তার মানে 400 মিটারের যে নিজের দৈর্ঘ্য আছে, সেই 400 মিটার দৈর্ঘ্য 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেতে যত সময় লাগে তত সময়ই লাগবে ইলেকট্রিক পোলটি পার করতে। ব্যাস এইটাই জানা আছে আমাদের। তো তার মানে টাইম সমান কি বলি আমরা, আমি এটা এইভাবেই বোঝাই, এইভাবে বোঝাচ্ছি। কি জানতে চাইছে, কত সময় নেবে, তাই তো, কত সময় নেবে। তাহলে টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স এই ক্ষেত্রে আমরা কি বুঝি, ট্রেনের নিজের লেন্থ ক্রস করবে, তার মানে 400 মিটার, তো ডিস্টেন্স সমান 400 মিটার। আর স্পিড কত দেওয়া আছে, 80 কিলোমিটার পার আওয়ার। এইবার খুব ভালো করে জানো যে উপরে মিটার আছে আর নিচে কিলোমিটার পার আওয়ার আছে, তো দুটো আলাদা ইউনিট আছে, সেই জন্য এটা অপারেট করা যাবে না। তাহলে কি করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। তার জন্য আমরা কি করি, কিলোমিটারের সাথে 5-এর 18 গুণ করে দিই, তাহলে কি চলে আসে, মিটার পার সেকেন্ড। দেখো উপরেও মিটার নিচেও মিটার পার সেকেন্ড, যেহেতু ইউনিট দুটো একই চলে এসছে, সেই জন্য আমরা এইবারে অপারেট করতে পারি।
তো তার মানে যখনই তুমি 80 ইন্টু 5-এর 18 করবে, তাহলে 5-এর 18 এরকম না লিখে ইন্টু 5 আর 18 ওপরে চলে যাবে, কারণ তুমিও জানো যে 80 ইন্টু 5-এর 18 মানে কি হবে, 5 নিচে থাকবে আর 18 উপরে যাবে, তো তুমি ডাইরেক্ট এইভাবেই লিখবে। ঠিক আছে, তাহলে এইটাই হবে কি মিটার পার সেকেন্ড। তো মিটার মিটার তো কেটে যাবে, সেকেন্ড বেঁচে আছে। তাহলে দেখো 5 8 40, দেখো নিচে 400 আছে, 5 8 40 মানে 400, তাহলে 5 8 40 আর এই 400 কেটে গেল না, তাহলে বেঁচে কত আছে 18, তার মানে 18 সেকেন্ড আনসার। ঠিক ছিল, ঠিক, কারেক্ট কারেক্ট, ভেরি গুড, প্রত্যেকের সঠিক উত্তর ছিল 18 সেকেন্ড। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন 14। বলেছে একটি ছেলেকে একটি সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হলো, ভুল ক্রমে সে 35 দিয়ে গুণ করে এবং সঠিক উত্তরের থেকে তার প্রাপ্ত উত্তর 1206 কম হয়। জানতে চাইছে সংখ্যাটি কত। আচ্ছা, স্বাগত চিরঞ্জিত আর সৌরভ উত্তর দিয়েছো, 67 উত্তর দিয়েছো, তাই তো? তো চলো দেখি আমরা 67 উত্তর এসেছে। তো চলো আমরা যেহেতু দেখতে পেলাম একটি ছেলেকে একটি সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হলো, কিন্তু সে ভুলবশত 35 গুণ করেছে, সেই জন্য তার সঠিক উত্তরের থেকে 1206 কম এসেছে, তাই তো? আচ্ছা, প্রশ্ন উত্তর দিলে রেডি। তাহলে আমি আবার বলছি, ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে আমাকে বলেছিল 53 গুণ করতে, তাহলে এক্স এর সাথে যদি 53 গুণ করি, তাহলে আমার 53 এক্স আসার কথা, ঠিক? কিন্তু আমি ভুলবশত গুণ কিভাবে করেছি, 35 দ্বারা, তাহলে গুণফল আসছে 35x, এবং এইটার যেটা সঠিক উত্তর আসার কথা তার সাপেক্ষে যেটা আমি ভুল করেছি, এই দুটোর মধ্যে 1206 কম বলেছে, তো তার মানে এই দুটোর পার্থক্য হচ্ছে 1206, ব্যাস। হুম হুম, ঠিক, আমিও বুঝতে পারছি, আমিও এটা এক্সপিরিয়েন্স করছি এখন, কারণ আমি এটা এখন এইখানে দেখছি, তো আমার অনেক দেরিতে এইখানে এসেছিল, ঠিক। আমি সেই জন্য ওয়েট করছিলাম যে এখনো কেন উত্তরে আসছে না, তারপরে দেখছি যে না, এসেছিল, যেমন এখনো বাফারিং হচ্ছে, দেখো আজ অসুবিধা আছে। ঠিক আছে, চলো। তো তার মানে 53x মাইনাস 35x সমান 1206, তাহলে এক্স এর মান বার করে দিলি আনসার, কারণ সংখ্যাটি তো এক্স ধরেছি। তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 15 প্লাস 3 18x সমান 1206, তাহলে 1206কে 18 দ্বারা ভাগ করে দাও, তো তার মানে 18 6 108, ঠিক আছে। তাহলে ডিফারেন্স 2 1 6, তাহলে 18 7 126,
তাহলে কেটে গেল, তাহলে এক্স এর মান হচ্ছে 67। তো অপশন ডি আনসার ঠিক ছিল। ঠিক, হ্যাঁ ঠিক। আমি এইবারের আনসারগুলো, হ্যাঁ ঠিক, এবার আনসারগুলো এইখানে দেখতে পাচ্ছি তুষারও দিয়েছিল। ঠিক, হ্যাঁ কে কে উত্তর দিয়েছিল? স্বাগত, চিরঞ্জিত, সৌরভ, তুষার, রূপেশ, চুমকি, প্রসূন, বাপ্পা, ব্রহ্মানন্দ। ঠিক, হুম হুম হুম। এবার আমার অসুবিধা হলো মানে নেটওয়ার্কের জন্য। ঠিক আছে চলো, তো আমরা উত্তর পেয়ে গেছি, তোমাদের কাছেও আমরা দেখে নিলাম। তো আমরা পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 15 নিয়ে নিচ্ছি। দেখো 15 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 15 কেজি বাদাম ও 4 কেজি কাজুর মূল্য 7,000 টাকা। 10 কেজি কাজুর মূল্য 25 কেজি বাদামের সমান। তাহলে বলেছে, তাহলে প্রতি কেজি বাদামের মূল্য হলো। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, চলো সলভ করো। স্বাগতর উত্তর এলো 280। সৌরভ উত্তর দিয়েছ 280। বাপ্পা বলেছ 280। চলো 280 আসছে সবার দেখতে পাচ্ছি, মানে অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। হুম, তুষার উত্তর দিয়েছ 280। হুম ঠিক ঠিক কারেক্ট, যে 4 কেজি কাজু সমান 10 কেজি বাদাম, ওই কনভার্জন হয়ে যাবে। ঠিক করেছো, মানে রিলেশন পেয়ে যাবো যে কার সাথে কে কিভাবে সম্পর্কিত। আচ্ছা রূপেশ বলেছো ডি, আর স্বাগত বলেছো, হ্যাঁ স্বাগত অন্যরকম ভাবে মানে কনভার্জনই হয়েছে, 10 কেজি সমান 25 কেজি। ঠিক, চলো দেখি। তো দেখো এটাও আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কনভার্জন যেটা একটু আগে বললাম না, টাইম অ্যান্ড ওয়ার্ক, এখানেও দেখো কনভার্জন হবে। তোমাকে আগে কি বলেছে দেখো, প্রথমে কি বলেছে সেটা লিখে নি। 15 কেজি বাদাম আর 4 কেজি কাজু বাদামের টোটাল মূল্য হচ্ছে 7,000 টাকা। ঠিক আছে, এইবার তোমাকে এইখানে রিলেশন দিল, যেমন একটু আগে সেই 4 জন মেন সমান 8 জন বালক করেছিলাম, এইখানে দেখো রিলেশন দিল 10 কেজি কাজুর মূল্য 25 কেজি বাদামের সমান। তার মানে 10 কেজি কাজু বাদামের মূল্য 25 কেজি বাদামের সমান সমান। তার মানে এটা যদি আমরা কাটি 5-এর টেবিলে, তার মানে 2 কেজি কাজু বাদামের যা দাম, 5 কেজি বাদামের তাই দাম। এবার আমার লাভ কি হবে? লাভ হবে এই যে, আমার কি জানতে চাইছে, 1 কেজি বাদামের দাম, তো তো 15 কেজি বাদামকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, 15 কেজি বাদাম বা নাট যা লিখতে পারো, বাদামই লিখছি আমি এখানে যেহেতু বাদাম দেওয়া আছে। আর 4 কেজি কাজু বাদামকে তুমি বাদামে কনভার্ট করে দাও। আর কিভাবে কনভার্জন হবে? এইখান থেকে কি পেলাম, 2 কেজি কাজু বাদামের যা দাম, 5 কেজি বাদামের তাই দাম।
তাহলে দুইয়ের সমান 4 আছে, মানে 2 সমান বলাটা ঠিক হবে না, 2 সমান 4 তো 1 সমান 2, মানে 2 টাইমস আছে বলার চেষ্টা করছি আমি। ঠিক আছে, যে 2 কেজি সমান যদি 5 কেজি বাদাম দরকার, তো 4 কেজি কাজুর সমান 10 কেজি বাদাম দরকার। 10 কেজি কাজু বাদামের যা দাম, 10 কেজি বাদামের দাম সমান। তো ব্যাস জানতে পেরে গেলে যে 15 কেজি বাদাম প্লাস 10 কেজি বাদাম, তার মানে টোটাল 25 কেজি বাদামের দাম 7,000 টাকা। এই যে 7,000 টাকা আছে, যে 7,000। ঠিক, একদম কারেক্ট করেছো স্বাগত। তাহলে তুমি যদি জানতে পেরে যাও 25 কেজি 25 কেজি বাদামে কনভার্ট করলাম, 25 কেজি বাদাম, 25 কেজি বাদামের দাম যদি 7,000 হয়, তাহলে 1 কেজি বাদামের দাম কত হবে? ভাগ করে দিতে হবে। 7,000কে 25 দ্বারা ভাগ করব, তো 25 4 100 করব। 7,000কে কেন ভাগ করতে যাব? 70 ইন্টু 100 দেখতে পাচ্ছি না? 7,000কে লিখতে পারি 70 ইন্টু 100, লিখছি মানে এটা মনে মনে চলছে আমার। 100 করে লাভ কি হলো? আরে 25 4 100, 4 7 28, তাহলে 280 টাকা আনসার। ঠিক উত্তর ছিল, যারা উত্তর করেছিলে 280 কারেক্ট আনসার। তাহলে কি করলাম? এটাও কনভার্জনই করেছি আমরা, যেটা আমরা পুরুষকে পুরুষকে বয়েজে বা বয়েজকে পুরুষে করেছিলাম একটু আগে। তো এইটাও আমরা কি করলাম, 15 কেজি বাদাম আর 4 কেজি কাজুর মূল্য তো দেওয়া আছে 7,000 টাকা, আমরা এবার 4 কেজি কাজুকে 10 কেজি বাদামে কনভার্ট করলাম এই রিলেশন থেকে। দেখো 10 কেজি বাদাম আর 25 কেজি কাজু বাদাম যেটা আছে, বা বাদাম কাজু বাদামে 5 দ্বারা কেটে 2 কেজি কাজু বাদাম সমান 5 কেজি বাদামের সমান, এইখান থেকে আমরা 4 কেজি কাজু বাদাম সমান 10 কেজি বাদাম পেয়ে গেলাম। তাহলে টোটাল 25 কেজি, 25 কেজি সমান 7,000, তো 1 কেজির দাম কত? 280 আনসার। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমিও নেক্সট কোশ্চেন নাম্বার 16 নিয়ে নিলাম। চলো, এটা আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে। বাসে যেতে যেতে এক ব্যক্তি লক্ষ্য করলেন যে বাসটি 35টি বৈদ্যুতিক যেটা খুঁটি রয়েছে বা বিদ্যুতের খুঁটিকে 1 মিনিটে অতিক্রম করলো। দুটি খুঁটির মধ্যেকার দূরত্ব 50 মিটার হলে বাসটির গতি কত ছিল? খুব ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন। আমি এটা ক্লাসেও বহুবার করাই, ঠিক আছে, মানে অনলাইনেও করিয়েছি বহুবার, আর আমাদের ক্লাসেও কিন্তু করাই। এটাও দারুণ একটা কনসেপ্টের অঙ্ক আছে। চলো উত্তর দাও। স্বাগতর উত্তর চলে এসেছে 102 বলেছো, মানে অপশন নাম্বার সি। ঠিক, একদম কারেক্ট। চলো স্বাগত, তোমাদেরকে হিন্ট দিয়ে দিয়েছে। সৌরভ উত্তর দিয়েছো 102। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে তোমাদের যারা বন্ধুরা, ফ্রেন্ডরা যারা আছে, যদি তোমাদের ভাই বা বোনরা পরীক্ষা দিচ্ছে, তাদেরকেও বলবে আমাদের ক্লাস জয়েন করতে। ঠিক আছে, নিশ্চয়ই কিছু না কিছু তো নতুন জিনিস শিখবেই। ঠিক আছে, তো তাদেরকেও বলবে জয়েন করতে। চিরঞ্জিত উত্তর দিয়েছো আর বিক্রম উত্তর দিয়েছো 102। দেখবে অনেকের পরিমিতিতেও অনেক ভয় থাকে। ঠিক আছে, তো যারা পরিমিতিতে ভয় পায় নিশ্চয়ই তাদেরকে সোমবারের ক্লাসটি জয়েন করতে বলবে। আমি চেষ্টা করব তাদেরকে হেল্প করার, মানে যতটুকু, যেহেতু আমরা প্র্যাকটিস ক্লাস করছি, যতটুকু হবে আমি নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করব পরিমিতির ওপর, যাতে তোমরা ভালোভাবে সলভ করতে পারো। আর
তারপর শিল্পীরও উত্তর দেখতে পাচ্ছি সি দিয়েছো 102। ঠিক, চলো আর অপেক্ষা না করে আমরা উত্তর যেহেতু পেয়ে গেছি আর অপেক্ষা করছি না। তাহলে এই কোশ্চেনের বৈশিষ্ট্য হচ্ছে যে একজন ব্যক্তি বাসে বসে আছেন, তিনি 1 মিনিট ধরে লক্ষ্য করেছেন যে বাস এক এক করে এরকম করে বৈদ্যুতিক খুঁটি রয়েছে, এরকম করে আছে, এরকম করে ধরুন বাসটি পার করে চলে যাচ্ছে। তো 1 মিনিটে তিনি লক্ষ্য করলেন যে 35 ইলেকট্রিক পোল পার করেছেন। আর তোমাকে তথ্য দিয়েছে যে দুটি পোলের মধ্যেকার যে দূরত্ব সেটা হচ্ছে 50 মিটার, 50 মিটার। তাহলে বলেছে বাসটির গতিবেগ কত ছিল। তাহলে একটা জিনিস ভাবো, খুব সিম্পল জিনিস, গতিবেগ মানে স্পিড। স্পিড সমান কি? স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম। ভালো করে ভাবো, ডিস্টেন্স আপন টাইম। তাহলে আমার টাইম তো দেওয়া আছে 1 মিনিট, আর ডিস্টেন্স আমি আরামসে বার করে নিতে পারবো। তাহলে ডিস্টেন্স বাই টাইম করে দাও, স্পিড জানতে পেরে যাবে। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স কিন্তু ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? দুটো খুঁটির মধ্যেকার দূরত্ব যদি 50 মিটার হয়, তো টোটাল কটা খুঁটি আমরা গুনতে পেরেছি? 35টা। তো তার মানে 35 -1 হবে। দেখো আগেই আমাদের স্বাগত কিন্তু আগেই ক্লু দিয়ে দিয়েছিল যে 35 - 1 কি হবে? 34 ইন্টু 50 মিটার হবে। হ্যাঁ, এইটা হবে 35 ইন্টু 5 করে দাও না, 50 করে দাও না, তাছাড়া উত্তর আলাদা চলে আসবে, দেখবে 105 চলে আসবে। এটা কিন্তু ভুল, আর ভুল উত্তরও দেওয়া থাকে, তোমরাও জানো। তো কি করবে? যতগুলো বৈদ্যুতিক খুঁটি গুনছেন তিনি একটা কম কাউন্ট করবে, তারপর যে দূরত্ব 50 সেইটা নেবে। তো তার মানে আমরা ডিস্টেন্স পাচ্ছি মিটারেই পাচ্ছি। তো 34 ইন্টু 50 মানে 1700 মিটার। বলো এটা সবারই চলে এসছে, ঠিক আছে। আর যদি 35 নিচ্ছ তাহলে 1750 চলে আসবে, ভুল চলে আসবে কিন্তু। কি করবে? যতগুলো খুঁটি গুনছেন তার এক কম নেবে। এটার কারণ হচ্ছে কি জানো, এক কেন কম নেই? যে প্রথমে তো একটা আমরা খুঁটি গুনেছি, তারপর আরেকটা খুঁটি গুনেছি। তো প্রথমে যেটা গুনেছি এইটার তো কোনো আর ভ্যালু রইল না, এটা বাদ দিয়ে বাকি সব 50 50 করে কাউন্ট হবে কিনা। তো প্রথমের খুঁটিটি সেই জন্য 50 মিটার দূরত্ব না, প্রথম একটা খুঁটি আমরা কাউন্ট করেছি, তারপর না আমরা গুনেছি, তো সেই জন্য একটা বাদ দিয়ে দিই। তো ব্যাস আমাদের হয়ে গেছে জানা যে 35 - 1 34 ইন্টু প্রতি দুটি খুঁটির মধ্যেকার দূরত্ব হচ্ছে 50 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করেছে? এই যে ডিস্টেন্স 1700। আর ভালো করে ভাবো, কত সময়ে? 1 মিনিটে, 1 মিনিট। আর আমাদের ক্লু কি দেওয়া আছে, মানে অপশন দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। তো এবারে আমরা এইভাবেও ভাবতে পারি যে আমি যদি 1 মিনিটে 1700 মিটার যেতে পারি, তাহলে আমার কিলোমিটার পার আওয়ারে আনসার চাই। তার মানে 60 মিনিটে কত যাব সেটাই আনসার। তাহলে একের সাপেক্ষে 60 কত? 60 গুণ, দেখতেই পাচ্ছ। তার মানে 1700 60 গুণ করে দাও। তাহলে 6 7 42, 6 কে 6 4 10, 0 0, মানে গুণ করলাম, মানে এত মিটার হচ্ছে, ঠিক আছে। আর আমাদের জানা আছে কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা মিটার হবে না, এত মিটার যাচ্ছে সেটা তো বুঝতে পারলাম, 1000 দ্বারা ডিভাইড হবে। এগুলো সব মনে মনেই হবে, কিন্তু লিখছি কিন্তু এগুলো মনে মনে হবে, 3টে ঘর পর ডেসিমাল হবে। তাহলে 102 কারেক্ট আনসার ছিল, 102 কিলোমিটার পার আওয়ার, অপশন সি কারেক্ট আনসার ছিল। ঠিক করেছিল উত্তর যারা করেছিল, বুঝতে পেরেছো? এটা কিছু না, একটা খুঁটি কম কাউন্ট করে করলেই উত্তর চলে আসবে, আর কিছু না। ঠিক, প্রশ্ন ঠিক বলেছো, একটা কম করে 1 মিনিট এত, তো 60 মিনিটে কত। যদি মিটার নিয়ে করছো তো মিটার আসবে কিছু না, যত মিটার আসবে 3 ঘর পর ডেসিমেল দাও, কারণ কি মিটারকে কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দ্বারা ডিভাইড করতে হয়, সেই জন্য আমি এখানে প্রপারলি করে দেখালাম। কিন্তু গুণ করার পর 3টে ঘর পর ডেসিমেল দিয়ে দেবে, আনসার চলে আসবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 17। চলো, এটা আমাদের আরেকটা ফেমাস টাইপের অঙ্ক, বহু অনলাইন ক্লাসে করেছি, তাছাড়া ক্লাসে তো আমরা করেই থাকি এগুলো, অনলাইন ক্লাসেও কিন্তু অনেকবার এই টাইপের কোয়েশ্চেন আমি করে দিয়েছি। এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশ ব্যয় করেন খাওয়ার জন্য, বাকি আয়ের 1/4 অংশ
ব্যয় করেন বাড়ি ভাড়া এবং 1/5 ব্যয় করেন জামা কাপড়ে। এই সমস্ত খরচের পর ব্যক্তিটির কাছে থাকে 1760 টাকা। তাহলে ব্যক্তিটির আয় হলো, চলো উত্তর আমরা দেখতে পাচ্ছি বিক্রম আর চিরঞ্জিত দিয়েছ 4400 টাকা, অপশন সি তে আছে। মধুমিতা বলেছ 4400 টাকা। দেখি তাহলে তাহলে আমাদের এইরকম যখনই কোয়েশ্চেন থাকে আমাদের জানা কি আছে, যে যেটা বেঁচে আছে 1760 সেটা লিখে দাও। আচ্ছা, সৌরভের উত্তর এসেছে 4260, মানে আচ্ছা অপশনে তো নেই, ঠিক আছে দেখব। তাহলে যেটা বেঁচে আছে সেটা লিখে দাও। তারপরে মনে পড়ছে অবশিষ্ট অংশের তাহলে যদি আমরা যেটা সঞ্চয় আছে সেইখান থেকে যদি আমি আয়ে ফিরে যাই তো নিশ্চয়ই বড় ভ্যালু বার হবে, গ্রেটার ভ্যালু বার হবে 1760-এর বড়। তো তার মানে আমরা ফ্র্যাকশন মেথড ইউজ করি, যেটা গ্রেটার ফ্র্যাকশন হবে, বড় ফ্র্যাকশন। তো তার মানে বোঝাতে চাইছি 1760 টাকা কিভাবে এসেছে লাস্ট, 1/5 খরচ করে। তাহলে 5/1 যদি খরচ করেছি তো 5/4 পড়ে আছে, তো গ্রেটার ভ্যালু কি হবে 5/4, উল্টো। ভালো করে ভাবো, এটা আমরা কি জানি 5 টাকার মধ্যে 1 টাকা খরচ করেছি, তার মানে 4 টাকা পড়ে আছে 5 টাকার মধ্যে। এবারে আমরা 4/5কে ফ্র্যাকশনে ভাবি, উল্টো রেসিপ্রোকাল অনুন্নক 5/4। তো তার মানে আমরা 4/5 বা 5/4 ইউজ হবে। তো সেই জন্যই বলছি যেহেতু আয় মানে সঞ্চয় থেকে আয়ে ফিরছি, বড় ভ্যালু আসবে। তো বড় ভ্যালু মিনস হরের সাপেক্ষে লব বড় হবে, এরকম ফ্র্যাকশন গুণ হবে। বহুবার করেছি কোয়েশ্চেন, বহুবার। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড, কোনো ফর্মুলার মুখস্থর দরকার নেই। 1/5 আগে কি আছে 1/4, আর আশা করি কাউকে বোঝানোর দরকার নেই। 4/1 যদি খরচ করি তো 3/4 বেঁচে থাকবে, আর বড় ফ্র্যাকশন মানে 4/3। এখানেও 3-এর মধ্যে যদি 1 খরচ করে দিই তাহলে 2/3 থাকবে, তাহলে বড় ফ্র্যাকশন 3/2। বলো হবে কিনা? এক লাইনে আনসার হবে, তোমাকে আর দ্বিতীয় লাইন লেখারই দরকার নেই। 4 4 3 3 কেটে গেল, এবারে 2 দ্বারা ডিভাইড করে দাও, 8 8 0। তাহলে 880 ইন্টু 5 জানা আছে আমাদের, যে যার সাথে 5 গুণ করতে বলে তা 880 সাথে একটা 0 দিয়ে অর্ধেক করে দাও, অর্থাৎ 8800-এর অর্ধেক 4400। তো অপশন সি তে ছিল যারা বলেছো কারেক্ট আনসার ছিল। ঠিক। তারপর স্বাগত চুমকি প্রশ্ন উত্তর দিয়েছো। আচ্ছা, সৌরভ বলেছো রং টাইপিং, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কারণ ওইটাও তো অপশানে ছিল না। ঠিক আছে। তো এই কোয়েশ্চেন আমি আবার বলছি, বহুবার আমি অনলাইনে করেছি, অনলাইনে। এবং অনলাইনে আমার এত ক্লাস আছে, দেখবে এই সাকসেস মন্ত্রতে যদি সার্চ করো এত ক্লাস আছে অনলাইনে, তোমরা ওই ক্লাস করে কিন্তু পাস করে দিতে পারো। আর ইউটিউবে তো আছেই, দুটো মিলে আর কোনো ক্লাসেরই দরকার হবে না, যদি ভালো করে দেখে নাও। প্রচুর কোয়েশ্চেন, প্রচুর ভ্যারাইটি টাইপ অফ কোয়েশ্চেন দেওয়া আছে, প্রচুর। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ লাইভ ক্লাস বুঝতেই পারছো, আমাকেও একটু তোমাদের জন্য টাইম দিতে হবে। আর যেহেতু অনেকে হয়তো এরকমও আছে যারা আমার নিজস্ব স্টুডেন্ট আছে, তারা তো জানোই, আর অনেকে নিউ দেখে, তো তাদের জন্য একটু আমি এক্সপ্লেন করছি। তাও আমিও বুঝতে পারছি যে ততটা এক্সপ্লেন করা হচ্ছে না, যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, সেই জন্য।
তাছাড়া যখন ডেডিকেটেড ক্লাস আসবে আমি আবার যেমন আমি ক্লাসে বোঝাই সেরকম অতি অবশ্যই বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাও আমি রিয়েলাইজ করছি যে আমি তোমাদের হেল্প করতে পারছি যারা নতুন আছো, আর যারা আমার পুরনো স্টুডেন্ট আছে তারা তো দেখো আমরা জানি যে কিভাবে সলভ করতে হয়, ঠিক? তো চলো পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো স্বাগত। আজকের ক্লাস একটু লেট আরও হলো, যেহেতু বাফারিং হচ্ছে, আমিও অনুভব করছি কারণ আমারও এখানে হচ্ছে। ঠিক আছে চলো, কি আছে, আজ একটু দেরি হোক, কিন্তু আজ আমরা আবার আজকের যে টার্গেট 20টা কোয়েশ্চেনের, আজকে 20টা কোয়েশ্চেনই করবো আমরা। এবং আশা করছি তোমরাও আজকে রিয়েলাইজ করলে যে আজকের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব দারুণ ছিল। চলো, চিরঞ্জিতের উত্তর চলে এসছে, 500 বলেছো। স্বাগত বলেছো 500। শিল্পী বলেছো ডি মানে 500। ঠিক, চলো দেখি। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা বলেছে যে একটি পরীক্ষায় 58% ইংরাজিতে পাস করে এবং 68% অঙ্কতে, ঠিক? আর 17% উভয় বিষয়ে ফেল করে। তাহলে এটাও বুঝতে পেরেছো, আগেও আমরা ক্লাসে করেছি যে এই কোয়েশ্চেনের বৈশিষ্ট্য থাকে পাস পাস পাস, থাকে নিশ্চয়ই, ফেল 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 থাকে। কিন্তু আমি এটাও তোমাদেরকে বলেছিলাম যে কোনো কোনো কোয়েশ্চেনে দেখো এখানে দুটো পাস দেওয়া আছে না, এই দুটো পাস, আর বলেছে আর এবং 17% উভয় বিষয়ে ফেল করেছে, ফেল করে গেছে। তো এরকম উল্টো থাকতে পারে, পাসের সাথে ফেল, ফেলের সাথে পাস থাকতে পারে। তো আমরা তখন বলেছিলাম বেস ধরবে যেটা উভয় বিষয় বলবে। উভয় বিষয় কি করেছে? ফেল করেছে। তো তোর উভয় বিষয় ধরে নাও। উভয় বিষয় কত ফেল? 17%, বোথ 17%। এবারে যেহেতু ফেল বলেছে তো ইংরেজিতেও যেটা পাস আছে পাস থেকে ফেলে কনভার্ট করে দাও। তাহলে ধরে নাও সিম্পল জিনিস আছে, 100% থেকে 58 যদি পাস করে তাহলে 100 থেকে বাদ দিয়ে দাও, 42% ফেল করেছে, বাদ। 100 থেকে 58 বাদ দিয়ে দাও, 42। ঠিক ওরকম অঙ্কতে 68% কি পাস, তাহলে 32% ফেল। ঠিক, তাহলে আমরা কি করলাম, আবার বলছি, সবগুলোই কিন্তু ফেলে কনভার্ট করে দিলাম। সব ফেল হবে তবেই তুমি বুঝতে পারবে। এবার আমাদের জানা আছে যে এই 42% যে ফেল আর 32% যে ফেল, এই ফেলে কিন্তু 17% দু জায়গাতেই ইনক্লুড থাকে, দু জায়গাতেই থাকে ইনক্লুড। সেই জন্য আমরা করি কি, বহুবার তো আমরা করেছি ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম মেথড। কিন্তু ভেন ডায়াগ্রাম থেকে একটা জিনিসই শিখেছি, যেহেতু 17 দু জায়গাতেই থাকে, আলাদা আলাদা বাদ দিই, তো সেই কারণে আমরা কি করব, 42 আর 32 যোগ করে দিই। তো তার মানে 74। 42 আর 32 যোগ করে দিলাম, যেহেতু 17 দু জায়গাতেই ইফেক্ট করেছে, 17 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 7 5, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে 7 7 14, ক্যারি 1, তাহলে 5, তাহলে 57% কি হয়ে গেল, ফেল হয়ে গেল। দেখো ফেল হয়ে গেল কত, 57%। এবার তোমাকে বলেছে যদি 215 জন প্রার্থী পাস করে, তো তার মানে আমি যদি 57% ফেল জানতে পেরে যাই,
তাহলে আমি জানতে পেরে গেলাম যে 43% পাস করেছে। ঠিক আছে, তো 43%-এর ভ্যালু হচ্ছে 215, 100%-এর ভ্যালু কত? কারণ কি, তাহলে প্রার্থীদের সংখ্যা কত, তার মানে যেটা প্রার্থী টোটাল থাকে সেটা হচ্ছে 100%। তো তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারলাম যে টোটাল ফেল করেছে 54, এই যে 74, যেটা বুঝতে পারছো যোগ করে দু জায়গাতে 17 আছে, তো একটা 17 আমাকে বাদ দিতে হবে, সেজন্য বাদ দিলাম। তাহলে ফেল করেছে 57, তাহলে 100 থেকে 57 বাদ দিলে পাসের পার্সেন্টেজ পাবে। আর এটাও এখানেও কোয়েশ্চেন শেষ করে দিতে পারে, তাহলে 5% কত করেছে, এই 43%। কিন্তু এখানে যেহেতু একটা রিয়েল ভ্যালু দেওয়া আছে যে যদি 215 জন প্রার্থী পাস করে উভয় বিষয়ে, তাহলে কত প্রার্থী পরীক্ষা দিয়েছিল, তো আমরা বুঝতে পেরে গেলাম যদি ফেল করে 57%, পাস করেছে 43%, তাহলে 43%-এর মান 215, 100%-এর মান কত? তো দেখো দেখেই বুঝতে পারছি যে 5 টাইমস আছে, 5 3 15, 5 4 20 আর 1 21, তাহলে 100-রও 5 টাইমস, তার মানে 500 জন আনসার। তো ঠিক উত্তর ছিল আবার প্রত্যেকের কারেক্ট আনসার, কারেক্ট। ঠিক আছে, এই কোয়েশ্চেনটি আমি আরেকবার নিলাম তোমাদের মনে করানোর জন্য, যে পাস পাস ফেল দেওয়া আছে, তখন আমরা পাসগুলোকে ফেলে কনভার্ট করে যেমন করি যোগ করে একটা যেটা উভয় বিষয় বাদ দিয়ে ফেল থেকে পাস পেয়ে যাবে, 100 থেকে বাদ দিলে পাস সমান এত, 100 সমান কত। ঠিক, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19। কয়েকটি সংখ্যার যোগফল 450 এবং তাদের গড় হচ্ছে 50। যদি 100 সংখ্যাটি যোগ করা হয় তাহলে গড় হবে, মানে নতুন গড় হবে কত? চলো উত্তর দাও। উত্তর দেখতে পাচ্ছি চিরঞ্জিত দিয়েছো 55, বিক্রমও দিয়েছো 55, স্বাগত বলেছো 55। আচ্ছা চলো দেখি, হ্যাঁ আর টাইম নিচ্ছি না কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে। তাহলে এখানে বলেছে কয়েকটি সংখ্যার যোগফল 450, কয়েকটি সংখ্যা ছিল তাদের যোগফল টোটাল 450 এবং তাদের গড় হচ্ছে 50, মানে বুঝতেই পারছো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে 50 এসেছে আর টোটাল এসেছে 450, তো তার মানে কতগুলি সংখ্যা আছে বুঝতে পেরে যাবে। টোটালকে যদি গড় দ্বারা ডিভাইড করি তাহলে 9 কাটছে, তার মানে কয়েকটি সংখ্যা, কটা সংখ্যা ছিল, 9টি, 9 নাম্বারস আর দেয়ার। তার মানে 9 জনের কাছে আমরা কি জানি 50 টাকা করে আছে, যেভাবে আমরা শিখেছি। এবার বলেছে একজন নতুন এসেছে 100 টাকা নিয়ে, বলেছে না 100 সংখ্যাটি যোগ করা হলে নতুন গড় কত হবে, তাহলে 9 এর সাথে একজন যোগ হচ্ছে, তাহলে 10 জনের নতুন গড় কি হবে? তো আমরা কি জানি পুরনো যে গড় আছে তাকেও বলে দাও ভাই দেখো আমার কাছে 50 আছে, তুমিও 50 নিয়ে বসে যাও, তাহলে 100 টাকার মধ্যে 50 টাকা বাদ গেলে আর 50 টাকা আমাদের মধ্যে সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 50 টাকা যদি 10 জনের মধ্যে ভাগ হয় তাহলে প্রত্যেকে আরো 5 টাকা করে পাচ্ছে, তো তার মানে 50 প্লাস 5, বর্তমানে নিউ গড় হচ্ছে 55 আনসার। ঠিক উত্তর ছিল যারা করেছিলে এবং লাইটনিং ফাস্ট উত্তর দিচ্ছ, ভেরি গুড, কারেক্ট আনসার দিচ্ছ। প্র্যাকটিস ভালো লেভেলের আছে, করে যাও। আবার বলছি যারা প্র্যাকটিস করছো বাড়িতে প্রত্যেকের জন্যই বলবো, যারা বেশি সময় পাচ্ছ করার, কেউ কম করছো, প্রত্যেকে প্র্যাকটিস ভালোভাবে করে যাও, সাফল্য অতি অবশ্যই খুব নিশ্চিত জলদি পাবে তোমরা। ঠিক, আশা করি বুঝতে পেরে গেছো। এবার আমাদের আজকের শেষ প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি, আবার ট্রেনের অঙ্ক আছে। তো বলেছে একটি ট্রেনের দৈর্ঘ্য 210 মিটার এবং তার গতি 108 কিমি প্রতি ঘন্টা, তাহলে ওই ট্রেনটি কত সময় নেবে একটি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে?
আজকে এই পর্যন্তই হবে, 20টা কোয়েশ্চেনই আছে আজকেও আবার। এবং আগেই আমি বলে দিই, যারা এতক্ষণ ধরে আছো, প্রায় দেখো 1 ঘন্টা 46 মিনিট 47 মিনিট রানিং চলছে, এবং আমি দেখছি বেশ কয়েকজন প্রথম থেকেই আছো, তাদেরকে থ্যাংক ইউ জানাবো, কারণ অলরেডি আজকে নেটওয়ার্কের ডিস্টার্ব রয়েছে, তারপরেও ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। আমি যে মানে এটা আমার করতেও তো পরিশ্রম লাগে, কোশ্চেন্স কালেক্ট করা, সাজানো, এই সেট বানানো, তো তোমরা যে আছো ওই জন্যই বলছি, তোমরা যে কমপ্লিট দেখছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ। চলো উত্তর দেখতে পাচ্ছি মধুমিতা, চিরঞ্জিত আর বিক্রম দিয়েছো 12, প্রত্যেকেরই উত্তর এসেছে 12 সেকেন্ড। তুষারও বলেছো 12, রূপেশও বলেছো 12। তো আমিও আর অপেক্ষা করছি না, উত্তর যেহেতু চলে এসছে আমিও দেখব। এবার আমরা জানি যে ট্রেন 210 মিটারের, আর কাকে ক্রস করছে? একটি প্ল্যাটফর্ম যার লেন্থ 150, তার মানে দুজনেরই লেন্থের সমষ্টি ক্রস করেছে অ্যাজ এ ডিস্টেন্স। এটাই আমরা ভাবি যে কত সময় নেবে বলেছিলাম না, কত সময় নেবে, তাহলে টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স কি হবে? ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ অ্যাজ এ ডিস্টেন্স হিসেবে আসবে। তার মানে 210 আর 150 মানে 360 মিটার, তাহলে ডিস্টেন্স হিসেবে আসছে 360 কি মিটার। আর তোমরা এটাও জানো যেহেতু মিটার আছে তাহলে কিলোমিটার পার আওয়ারের কোনো প্রয়োজন নেই, তাহলে আমাকেও স্পিড কি করতে হবে? মিটার পার সেকেন্ডে। এইবারে যেহেতু দেখো 108 কিলোমিটার পার আওয়ার আছে, তো আমরা মনে করছি 18 ঘরের নামটাতে দেখি আসছে কিনা। তো দেখো 18 ঘরের নামটাতে 6, 18, 108 আসছে, তাহলে 5 ঘরের নামটাও 6 ঘর পড়ে দাও, 5 6 30 মিটার পার সেকেন্ড। ডাইরেক্ট কাটাকুটি করে দাও, তাহলে 12 আসছে, তো 12 সেকেন্ড, কারণ মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিয়েছি, 12 সেকেন্ড, আনসার অপশন ডি। ঠিক, চলো শিল্পী, স্বাগত, প্রসূন। নেক্সট ইটস রক অথবা রকি, যিনি বলেছেন তিনিও ঠিক, চুমকিও আর স্বাগত ঠিক, কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। আর ট্রেনের অঙ্কর ক্লাস তো আমাদের অলরেডি দেওয়া আছে, প্রয়োজন হলে আরও আমি ডেডিকেটেড ক্লাস দেবো, তোমাদের বলেওছি, কারণ টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস দেওয়ার কথা আছে ডেডিকেটেড, তো এটাও আমি জলদি নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। আবার প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ রয়েছে আমার সাথে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস সোমবার হবে, কেউ মিস করবে না, মেন্সুরেশনের ওপর আমরা প্র্যাকটিস রাখবো, ঠিক আছে।